শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন এবং প্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের বিকেল গড়িয়ে সন্ধ্যার এই আয়োজনে। আজ 10ই মে 2024, 27শে বৈশাখ 1431 বঙ্গাব্দ, আর দিনটি হচ্ছে শুক্রবার। বৈভব আয়োজিত মৃদুল মাহবুবের বুক সাইনিং ইভেন্ট এই সরল পথ। একটা গল্প দিয়ে শুরু করতে চাই, শৈশবের একটা গল্প। সেই বহু আগের কথা, কোনো এক শৈশবের দুপুরে ফরিদপুরের কাপড়ের দোকান থেকে হারিয়ে গিয়েছিল একটি ছেলে, যার পরিবারের দুশ্চিন্তা হচ্ছিল যে ছেলেটিকে আর খুঁজে পাওয়া যাবে কি না, বাড়িতে কী নিয়ে ফিরবে। হারানো সন্তানের গল্প বাবা মায়ের বুকের মধ্যে বেদনার ঝড় তুলতেই যেন তাকে খুঁজে পাওয়া যায় রঙিন কাপড়ের দোকানে। ছেলেটি জানে না সে কিছুক্ষণ আগেই হারিয়ে গেছে। হয়তো সত্যি সেদিন হারিয়ে গেলে অন্যরকম হতো জীবন। সেই ছেলেটি আমাদের মৃদুল মাহবুব, যাকে আমরা জানি কবি, গদ্যকার, অনুবাদক, চিন্তক এবং সমালোচক হিসেবে। লেখালেখির চর্চা বেশ আগে থেকে হলেও কবিতার বই প্রকাশের মধ্য দিয়ে কবি হিসেবে তার আত্মপ্রকাশ 2010 সালে জল প্রিজমের গান দিয়ে। পরবর্তী সময়ে একের পর এক কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। 2016 সালে কাশ্মীর গ্রাম, 2018 সালে উনো মানুষের ভাষা, 2021 সালে মানুষ একাকী এক মিথ। এছাড়া তিনি কাজ করেছেন গদ্য অনুবাদ নিয়ে। গদ্যের বই 2020 সালে প্রকাশিত হয় কবিতা কলাভবন। এছাড়াও অনুবাদক হিসেবে হাইম শাপিরার সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয় 2022 এবং চো নাম জুয়ের বই কিম জিন ইয়াং প্রকাশিত সময়কাল 2023। এবং এই বছর আমরা সকলেই জানি অমর 21শে গ্রন্থমেলা 2024-এ বৈভব থেকে প্রকাশিত হয় তার দীর্ঘ কবিতার বই এই সরল পথ, যার প্রচ্ছদ শিল্পী অলঙ্করণ করেছেন রাজীব দত্ত। এবং আজকের এই আয়োজনে এই সরল পথ, এই দীর্ঘ কবিতার বই নিয়ে আমাদের নিজস্ব ভাবনা বা আলোচনা যারা করবেন, ইতিমধ্যেই তারা উপস্থিত আছেন। যদিও একজন এখনও অনুপস্থিত, আশা করছি যে ঠিক সময় মতো তিনি চলে আসবেন। এবং যাদের নাম বলবো, প্রথমেই আছেন হচ্ছে কবি তাসনুভা অরিন, কবি, কথা সাহিত্যিক এবং বুদ্ধিজীবী মাহবুব মুর্শেদ, কথা সাহিত্যিক প্রাবন্ধিক আবু হেনা মুস্তফা ইনাম এবং কবি, প্রাবন্ধিক, সম্পাদক এবং বুদ্ধিজীবী সাখাওয়াত টিপু। সবাইকে অনুরোধ করব তাদের নিজ নিজ আসন স্টেজে এসে গ্রহণ করবার জন্য। হ্যাঁ, হাততালি দেওয়া যায়। এবং আপনাদের সাথে আছি আমি নুরেন দুরদানি। আজকের সঞ্চালনার দায়িত্বটা আসলে আমার ঘাড়ে পড়েছে। দেখা যাক, আমরা একটা সুন্দর জার্নি করতে চাই এই সরল পথ, এই দীর্ঘ কাব্যগ্রন্থটির সাথে আর কি। তো নিঃসঙ্গ মানুষের গল্প দিয়ে শুরু করি। এই শহরে খুব নিঃসঙ্গ মানুষেরা থাকে, অথচ এই শহরের শেষে নদী বা তার বাঁধানো কোনো পার নেই। ওপারে নাই স্কাই স্কেপারের ল্যান্ডস্কেপ। উজ্জ্বল আলোকিত শহর যেখানে একা মানুষেরা ঘরে ফেরে পোষমানা কালো চিতার পিঠে করে অক্ষত। তাদের দরজায় থাকে লেজারের তৈরি ঘাট, ভার্চুয়াল অশরীরী পার্সোনাল রোবট। বিদেশি সিনেমায় দেখা নায়কদের মতো আমরা একা বসে থাকতে পারি নদীর কিনারে, শ্যাম্পেন বা বিয়ারের শীতল ক্যান হাতে। উত্তাল বিচের সন্ধ্যাকালীন আলোকিত বারের বদলে এখানে আলোকিত মানুষ তৈরি করে বইয়ের গাড়ি ও মেশিন। শত বছরের পুরাতন ডেড এক্সপায়ার্ড জ্ঞান নিয়ে ছুটে যায় বিশ্ব সাহিত্যের শীততাপ গাড়ি, যেন মুমূর্ষু রোগীর বাড়িতে ছুটে চলছে চলমান ডাক্তার তার সমগ্র হসপিটাল নিয়ে। বিশ্ব সাহিত্যের এই মঞ্চে বা এই আঙিনায় আমরা যারা, যে বন্ধুরা কিংবা গুণীজন যারা উপস্থিত আছি, আমরা কি আসলে এই সরল পথের যাত্রী, সেই নিঃসঙ্গ মানুষ? সে কথা হয়তো আমাদের কারো কারো মনের ভেতরে গহীন একটা গান হয়ে বাজে। আজকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে খুব একটা মন্দ হতো না। তবুও প্রথমে আমন্ত্রণ জানাই আজকের এই আয়োজনের আলোচনা শুরু করবার জন্য কবি তাসনুভা অরিনকে। ধন্যবাদ সবাইকে। এবং আজকে
আজকের এই চমৎকার একটা আয়োজন আমরা দেখতেই পাচ্ছি এবং এখানে পরিচিত অপরিচিত অনেক মানুষ যারা এই আয়োজনের আজকে উপস্থিত আছেন। এই যে বইটা, এই সরল পথ, আজকে আমি এই বইটি নিয়েই আলোচনা করব। শুরুতেই বলে নিচ্ছি, সরল শব্দটা শুনলেই আমাদের সামনে, বিশেষ করে আমার চোখের সামনে কি ভেসে ওঠে যখন আমরা সরল এই শব্দটা শুনি? আমার চোখের সামনে ভেসে উঠছে অনেকগুলো সবুজ পাতা, এবং সেই পাতাগুলো বাতাসে দুলছে, তারা একসময় হলুদ হয়ে যাবে এবং অতঃপর ঝরে পড়বে। কিন্তু যখন আপনি এই পাতাটিকে আনুবীক্ষণিক দৃষ্টিতে দেখবেন, তখন দেখবেন যে এখানে ঝাঁঝরা করে ফেলেছে পত্ররন্ধ্রের কারণে, এবং আপনি জানবেন যে এটাই হচ্ছে তার জীবনী শক্তি। অথবা আমার মনে পড়ছে, two roads diverged in a wood and I took the one less traveled by, and that has made all the difference. রবার্ট ফ্রস্ট সহজেই নিজের পথ খুঁজে নিয়েছিল, কিন্তু আমাদের সংস অফ ইনোসেন্সগুলো যখন সংস অফ এক্সপিরিয়েন্স হয়ে যায়, আমরা আর বলতে পারি না এই সরল পথ। অর্থাৎ সরল পথ আসলেই কি সরল? সরল পথ তাহলে একটা কথায় বলা যায় যে একটা আইরনি, অথবা বলা যায় ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার। আজকে 2024 সাল। আজকে যদি আমি ধরি যে তাহলে পৃথিবীর বয়স কত, এটা আমরা পরিমাপ এখনো করতে পারছি না। আমরা যতই ভাবি যে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে পৃথিবীর বয়স কত। পৃথিবীর বয়স সাপেক্ষে আমরা যদি ভাবি আমাদের বয়স কত, তাহলে আপনি যদি হিসেব করে দেখেন, সৃষ্টি যেহেতু একই সাথে শুরু হয়েছে সব কিছু, তার মানে আমরা পৃথিবী এবং মহাকালের সমবয়সী। যদি সেই হিসেবে আমরা ধরি, তাহলে এতদিনের যে পুঞ্জীভূত যে জ্ঞান, যে তথ্য, সেগুলো নিজের অজান্তেই আমরা সেটা জানি অথবা না জানি, আমাদের শরীরের ভেতরে, আমাদের ডিএনএর ভেতরে, আমাদের মন এবং মগজের ভেতরে সেটা আছে। এই যে আছে, এই আছের কারণে দেখা যাচ্ছে যে আমরা এখন এমন একটা পর্যায়ে আসছি যখন আমরা অনেক কিছু সম্পর্কেই জানি, এবং আমাদের সাহিত্য, উত্তর আধুনিক সাহিত্য, আধুনিক সাহিত্য এবং তার আগে ক্লাসিক সাহিত্য, এই সমস্ত যে পরিক্রমাগুলো পার হয়ে যে পর্যায়ে এসেছে, সেখানে ম্যাজিক রিয়েলিজম, ইম্প্যারিয়ালিজম থেকে আরম্ভ করে সব ধরনের আইটেমগুলো আমরা জানি। এই জানার কারণে এখন আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়, তাহলে আর কি নতুন আছে, আর কি এমন হতে পারে যা থেকে নতুন কিছু করা যেতে পারে। এবং এই জায়গা থেকে আমি যে প্রবণতাটা মৃদুল মাহবুবের এই বইটিতে পেয়েছি, সেটাকে আমার কাছে মনে হয়েছে যে ইউনিফিকেশন অথবা ইউনাইটেড কোনো কিছু। অর্থাৎ এতদিন যা কিছু হয়েছে তার একটা ইউনাইটেড রূপ আমি এই বইটাতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, যখন এটা ইউনাইটেড হলো, বা আমি এতদিনের পুঞ্জীভূত যে নলেজ বা আমাদের যে ধরন, সবগুলোকে যখন আমরা একত্র করছি, তারপর আরও একটা পর্যায়ে থাকে যে তারপর কি, মানে আমাদের মধ্যে এমন একটা প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা এরপর কি, তারপর কি আমরা সবসময় দেখতে চাচ্ছি। এবং তারপর যে পর্বটা আসে সেটা হচ্ছে সাইলেন্স। তো আমরা যখন সামনে আগাবো, এইসব নিয়ে আমরা আরও কথা বলবো। আমি চলে যাচ্ছি। মৃদুল মাহবুবের এই সরল পথ শুরুই হয়েছে, তুমি যে নিঃসঙ্গ সে কথা বলতে পারছো না কাউকেই। প্রথমেই যে বিষয়টা নিয়ে শুরু হলো সেটা হচ্ছে তুমি নিঃসঙ্গ, মানে আমি নিঃসঙ্গ, আপনি নিঃসঙ্গ, আমরা সকলেই নিঃসঙ্গ। অনেকগুলো নিঃসঙ্গ মানুষ একত্রিত হয়ে ভাবছে যে আমরা আমাদের নিঃসঙ্গতার কথা আসলে কাউকেই বলতে পারছি না। এখন এই নিঃসঙ্গতা ব্যাপারটা আসলে কি? এই নিঃসঙ্গতা ব্যাপারটা যদি আমি বোঝাতে চাই, তাহলে সবার আগে বলি যে নিঃসঙ্গতা হচ্ছে একটা মডার্ন টার্ম, এবং এই মডার্ন টার্ম কিন্তু আজকের না। আমরা আজকে বলছি যে নিঃসঙ্গতা একটা মডার্ন টার্ম, কিন্তু আসলে নিঃসঙ্গতা আজকের কোনো টার্ম না। সেই অ্যাডাম ইভ থেকেই, ইভের যে গল্পগুলো আছে, যে পৌরাণিক কাহিনীগুলো আছে, সেখান থেকেই মূলত আমরা নিঃসঙ্গ। আমি এই নিঃসঙ্গতার রূপটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা জিনিস করব, প্র্যাকটিক্যালি একটা জিনিস আমি দেখাবো। সো আমি একটু
1 সেকেন্ড সময় নিচ্ছি। আমার হাতে ছোট্ট একটা পুতুলটা আমার সাথে আছে। এই পুতুলটা ধরি, আমি কল্পনা করে নিচ্ছি পুতুলটাকে আমি বানিয়েছি, তৈরি করেছি। এখন এই পুতুলটা যতক্ষণ আমার কাছে আছে সে কিন্তু নিঃসঙ্গ না। কেন নিঃসঙ্গ না? কারণ সে আমার একটা পার্ট। কিন্তু আমি চাইছি যে পুতুলটা কিছুটা সময় একা থাকুক, কিছুটা সময়ের জন্য আমি তাকে একটা এক্সপেরিমেন্টের মধ্যে নিয়ে গেলে কেমন হয়। আমি তাকে একটা কাচের ঘরের ভেতরে ঢুকিয়ে দিলাম। কাচের ঘরটা হচ্ছে তার জন্য পৃথিবী। এখন এই কথাটা বলার পিছনে কারণ আছে। মৃদুল মাহবুব এই নিঃসঙ্গতাকে বিভিন্ন ধাপে দেখিয়েছে। তার প্রথম ধাপ হচ্ছে স্পিরিচুয়াল এলিয়েনেশন। এই স্পিরিচুয়াল এলিয়েনেশনটা দেখা যায়, ওই যে বললাম যে অ্যাডাম ইভ থেকেই আমরা জানি যে আমরা বিচ্ছিন্ন। তার মানে আমাদের বিচ্ছিন্নতার প্রথম সূত্রপাত হচ্ছে যে আমাদের যে সুপ্রিম বিং, সেই সেলফ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। এবং এই বিচ্ছিন্নতার কারণে আমরা যে নগরীতে আছি বা আমাদের যে সভ্যতা, সেটা মূলত একটা মৃত সভ্যতা। এবং এই কথাটা মৃদুল মাহবুব বলেছেন, সভ্যতার মৃত মানুষের হৃৎপিণ্ড কাঁপতে পারে না কোনো দিন। কীভাবে স্টার্ট নিল জং ধরা দমের পিণ্ড, পিত্ত এই রাতে, গলা কাটা জীবন্ত মুরগির দেহ থেকে ছাল উঠানোর সময় যেমন কাঁপন লাগে উদগ্র মাংসে সিনায়, তেমনি কাঁপছে মানুষের মৃতদেহ। ব্যাপারটা এরকম যে আমাদের যে সভ্যতা সেটা অলরেডি একটা ডেড সিভিলাইজেশন। এবং এই সভ্যতায় আমরা যখন আছি, আমরা তাহলে কি করে জীবিত থাকতে পারি যদি আমরা একটা মৃত। এবং তার এই প্রয়োগটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে বলা যায় যে গথিক আর্ট, এবং সে এই প্রয়োগটা এখানে দেখিয়েছে। তারপর দেখা যায় যে আমাদের এই বিচ্ছিন্নতার পরে আমরা যখন স্পিরিচুয়ালি আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমাদের জায়গায় স্পিরিচুয়ালিটির পরিবর্তে আসলো মন ধারণা। এখন দেখা যাচ্ছে যে এই মন ধারণাটাও, এই মন এবং দেহের বিচ্ছিন্নতা নিয়েই মূলত প্রথম পর্বটা তার এই দীর্ঘ কবিতার শুরুটা। সে বলছে, দেহের ভেতর বিষাক্ত ঘাসে ছেয়ে যায়, দেহ ঘুমিয়ে গেলে মন জেগে থাকে ক্লান্তিতে, মন ঘুমিয়ে গেলে দেহটি ছুটতে থাকে, দেহ আর মন একত্রে ঘুমায় না, এ অসহ্য ভারকে বোঝে। তার মানে আমাদের দ্বিতীয় ধাপের দুঃখ হচ্ছে যে আমাদের মন আর দেহ কখনোই একত্রে চলতে চায় না। এই মন এবং দেহকে আমরা একত্রিত করার জন্য আমরা কি করি? মেডিটেশন করি, কেউ প্রার্থনা করি, কিন্তু তারপরও আমরা কখনোই এইটাকে আমরা একত্রিত করতে পারি না। এবং এইটা হচ্ছে আমাদের মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে বাস করার জন্য একটা উন্মাদনা বা সৃষ্টি হয় আমাদের মধ্যে। এটার কারণ কি? কারণ আমরা যা কিছু দেখি, যা কিছু স্পর্শ করে হোক বা অনুভব করা যেটাই বলি না কেন, সেটা আমরা শরীর দিয়েই করি। আমরা যখন খাবার খাই, সেই জায়গা থেকে আমরা যখন ঘুরি ফিরি, একটা ফুলকে স্পর্শ করি, এই সব কিছুই আসে মূলত আমাদের অনুভূতি থেকে, এবং সেটা আসে স্পর্শ থেকে। তো সেই জায়গা থেকে আমরা এটা ফিল করি যে আসলে আমাদের সর্বপ্রথম দেহই হচ্ছে সত্য। এই জন্য আমাদের যেটা সত্য সেটা নিঃসঙ্গ হয়। এই জন্য বলছে দেহই নিঃসঙ্গ হয়। ডেভিড লিওপোল্ড নামের একজন চিন্তাবিদের একটা কথা আমি বলবো এখানে। Problematic separation between self and other that properly belong together. আমাদের ভেতরে এই সেলফ এবং আদার, এই দুইটি জিনিসের কোনো সামঞ্জস্য নেই, এবং এই অসামঞ্জস্যতা থেকেই আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এলিয়েনেশন। এবং এক্ষেত্রে আমাদের যে ধর্ম, দর্শন, মনোবিজ্ঞান মোমবাতি হতে ফোটায় ফোটায় ঝরে পড়ছে গলন্ত মোমের কুসুম কুসুম তাপ, ভাগ করে ফেলা বুকের জীবন্ত লাফানো হৃৎপিণ্ডের ওপর। আমাদের যে হৃৎপিণ্ড, আমাদের যে ডিজায়ার, সেটা ইতোমধ্যেই বিচ্ছিন্ন। এবং এই জায়গায় ধর্ম, দর্শন এবং আমাদের যে মনোবিজ্ঞান, তা এই এলিয়েনেশনকে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। তার মানে এক্ষেত্রে প্রশ্ন তৈরি হয়ে যায়, আমাদের এতদিনের পুঞ্জীভূত যে জ্ঞান, সেটা কি যথার্থ না? যদি তাই হতো তাহলে তো আমরা আজকে বিচ্ছিন্ন হতাম না। ভিড়ের মধ্যে বসে থাকা মানুষ অদৃশ্য হতে থাকে। অনেক মানুষ তার জীবদ্দশায় হারিয়ে যায় তরল পাথরের গভীরে। তাকে কে ফেরাবে?
মানুষকে আমরা এতদিন জানতাম সিসিফাসের গল্প থেকে যে সে একটি পাথরকে নিয়ে, একটা ভারী পাথরকে নিয়ে সে উপরে উঠতে থাকে, কিন্তু এই মডার্ন সময়ের মানুষ সে আসলে তরল হয়ে এই পাথরেরই নিচে তলিয়ে যায় এবং তাকে কেউ মূলত ফেরাতে পারে না। আর এই সমস্ত বিচ্ছিন্নতা থেকে, তার মানে আমরা এখানে 3 ধরনের বিচ্ছিন্নতা পাচ্ছি: স্পিরিচুয়াল এলিয়েনেশন, সেলফ এলিয়েনেশন, এবং সবশেষে তার সোসাইটি থেকেও সে এলিয়েনেটেড। এবং এই সমস্ত বিচ্ছিন্নতা থেকেই তার ভেতরে যে কামনা তৈরি হয় সেটা হচ্ছে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাক, কারণ একমাত্র ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি আসলে সম্ভব না। সে বলছে সমগ্র সৃষ্টির ধ্বংস অনিবার্য। আকাশ থেকে লক্ষ লক্ষ লাল, নীল, হলুদ পিংপং বল পাহাড়ে পড়তে থাকবে। মায়ের পেটের শিশুরা বের হয়ে আসবে সময়ের আগেই এ দৃশ্য দেখার জন্য। এবং তার এই চিন্তাটা একটু অন্যরকম, যে পিংপং বল পড়তে থাকবে এবং যে সমস্ত শিশুরা এখনো জন্ম নেয়নি তারা হুট করে বের হয়ে দেখবে যে আসলে ধ্বংসই হচ্ছে, কারণ ধ্বংস সৃষ্টির আরেকটি কারণ। এবং যদি ধ্বংস না হয় তাহলে নতুন সৃষ্টিও যেমন সম্ভব না, তেমনি এই ধ্বংসের ভেতর দিয়েই মূলত আমাদের এই পরিসমাপ্তি, এই সমস্ত বিচ্ছিন্নতার পরিসমাপ্তি হবে। কারণ আমি আগেই দেখিয়েছি যে একটি পুতুল বা আমরা যদি সেই পুতুল হয়ে থাকি তাহলে আমাদের মোক্ষম উদ্দেশ্য হচ্ছে যে আমরা এক সময় আমাদের যে পরম সত্তা আছে তার সাথে মিলিত হব। এবং এই যে আমাদের যে মন নিয়ে যে আমাদের বেঁচে থাকা, এই মনের আসলে গুরুত্ব কতটুকু যখন আমরা পুঁজিবাদী সময়ের কথা চিন্তা করছি বা বস্তুবাদী চিন্তার যখন আমরা যেটা বলছিলাম যে মেটাফিজিক্যাল থেকে যে আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে জার্নিটা হচ্ছে সেখানে আসলে মনের গুরুত্ব কতটুকু। তিনি লিখেছেন, যেমন আজানের আগে মাইকে মুয়াজ্জিনের গুরুত্বহীন কাশি আমরা শুনিও শুনি না, মনকেও সেরকমই দেখতে পাই। মানে মন হচ্ছে এরকমই একটা ব্যাপার যেটার আসলে কোনো উপযোগিতা নেই এই সময়ে। আমি দুনিয়া উপলব্ধি করতে চাই মাত্র দেহ দিয়ে। কফি শপে বা বারে বা নদীর কিনারে বসে থাকা একা মানুষগুলো কত সুন্দর। বিদেশি সিনেমা আর সাহিত্যে তাদের আমি দেখেছি। অপর হয়ে ওঠা কতই না কাঙ্ক্ষিত, কতই না মজার। যখন আমরা নিজেকে নিজের মধ্যে পাই না তখনই আমরা অপরকে দেখে সেই অনুপাতে চলতে চাই এবং অপরের সাথে মিলিত হতে চাই। আমাদের মধ্যে যদি সর্বোচ্চ আত্মতৃপ্তি থাকতো নিজেকে নিয়ে, আমরা কখনো অপর হইতে চাইতাম না, কিন্তু দেখা যাচ্ছে আমরা এই অপর হতে চাচ্ছি। এবং এই অপর হওয়ার আকাঙ্ক্ষা মূলত আসে আমাদের বিচ্ছিন্নতা থেকে। পরবর্তীতে সে দেখিয়েছে আমাদের এই যে অপর হতে চাওয়ার নেশা এবং আমাদের যে জ্ঞান বিজ্ঞান, মূলত সেই জ্ঞান বিজ্ঞান কোথায় থেকে আসছে। যদিও আমি শুরুতেই বলেছি যে আমাদের জ্ঞান বিজ্ঞান সৃষ্টির শুরুতেই আমাদের মধ্যেই দেয়া আছে, কিন্তু যদি আমরা চর্চার দিক থেকে চিন্তা করি তাহলে আমাদের এই চর্চা সম্পূর্ণরূপে পাশ্চাত্যের চর্চা এবং পশ্চিমা সংস্কৃতির যে চিন্তাভাবনা সেখান থেকেই আমরা আমাদের জ্ঞান এখন পর্যন্ত নিচ্ছি। এবং এই জায়গায় আমাদের নিজস্ব যে চিন্তাভাবনা সেটাকে নিয়ে আমাদের আপাতত এখনও ততটা কাজ শুরু হয়নি। কারণ এটাই সত্যি যে আমাদের কেন্দ্র, আমরা সবসময় আমরা যদি চিন্তা করি আমরা তাহলে কারা, আমরা তাহলে একটা পেরিফেরিতে আছি, কিন্তু সেন্টার কোথায়? সেন্টার এখনও যদি জ্ঞান বিজ্ঞানের দিকে চিন্তা করি তাহলে এটা ওয়েস্ট। তো সেই জায়গা থেকে বলা যায় যে পশ্চিমা সংস্কৃতির প্রভাবের কারণে আমরা আমাদের যে দুঃখ সেটাও আমরা চিন্তা করছি ওয়েস্টার্ন ট্র্যাডিশন থেকে। সেটা আমাদের যে আমরা কোন ভঙ্গিমায় হাসবো, কাঁদবো, খেলবো সেটাও আমরা নির্ধারণ করে দেওয়া আছে সেই জায়গা থেকে। এবং এই জন্য সে বলছে যে আমরা যে দেশে বাস করছি এখন, আমাদের যে নলেজ যেটা আছে সেই নলেজ থেকে আমাদের এই মুহূর্তের যে পৃথিবীতে আমরা আছি, আমাদের যে দেশ, এই দেশে পার্বত্য উপত্যকা নেই, সি বিচ নেই, পোশাক খোলার কোনো স্পেস নেই, নিয়ন বার নেই। অর্থাৎ এই জায়গায় আমরা চিন্তা করছি যে আমাদের যে পৃথিবী, আমরা যে বাংলাদেশে আছি বা আমাদের দেশ এবং আরেকটা দেশ যে দেশটাকে আমরা অপর হয়ে উঠতে চাচ্ছি, সেই জায়গা থেকেও আমাদের একটা রাষ্ট্রীয় বিচ্ছিন্নতা বা দুঃখবোধ তৈরি হচ্ছে। সেই শহরে পশ্চিম থেকে যৌথ সমাজের আশায় বামেরা, বুদ্ধিজীবীরা, মনোবিদেরা হরে ধরে নিয়ে এসেছে এলিয়েনেশন। আমরা প্রস্তুত ছিলাম নিঃসঙ্গ হওয়ার জন্য। নিঃসঙ্গতা এক কালচারাল ফাঁদ।
তাহলে দেখা যাচ্ছে যে এই যে নিঃসঙ্গ হয়ে যাচ্ছি আমরা, এইটা শুধুমাত্র আমাদের নিজের কারণে না, আমাদের আজকের বিচ্ছিন্নতা কখনোই আমাদের কারণে না, আমাদের এই বিচ্ছিন্নতা একটা পরিকল্পিত কালচারাল ফাঁদ। এখন আমরা প্রবেশ করব, আমি মৃদুল মাহবুবের এই বইটিকে 4 থেকে 5টা ভাগে ভাগ করেছি। এখন এই দ্বিতীয় ভাগে দেখা যাচ্ছে যে ঠিক আছে, আমাদের জীবনে দুঃখ দুর্দশা যাই হোক, কালচারাল এলিয়েনেশন যাই হোক, কিন্তু আমাদের তো একটা ব্যক্তিগত জগৎ তৈরি করতে হবে। আমার একদম ব্যক্তিগত জগৎ, একজন মানুষকে নিয়ে তৈরি হওয়া জগৎ, সেই জগৎটা হতে পারে প্রেমের জগৎ। এই জায়গায় তার ফোকাসিং পয়েন্ট হচ্ছে প্রেম। অদূরে বসে গ্লোকাল টিনেজার ধরেছে পরস্পরের হাত, বেজে যায় নাথিং এলস আ ম্যাটার, নাথিং এলস আ ম্যাটার। এইটা এই সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চারপাশে সব কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু সব কিছুতে যদি আমরা গভীরভাবে দেখতে যাই, সত্যি কি আমরা আসলে বাঁচতে পারবো? এই প্রশ্নটার কারণে মৃদুল মাহবুব লিখেছে যে নাথিং এলস আ ম্যাটার। তাহলে আমরা কি করতে পারি? কিছু সময়ের জন্য কচ্ছপের মতো মাথাটা গুঁজে প্রেমে মগ্ন হতে পারি, কিন্তু আমরা যার সাথে প্রেম করব সে তো নিজেও বিচ্ছিন্ন, এবং সেও সেই একই এলিয়েনেশনের ভেতর দিয়ে যাচ্ছে। যখন সে সেই একই এলিয়েনেশনের ভেতর দিয়ে যাচ্ছে, তখন কেউ কাউকে মূলত বুঝতে পারছে না। এখান থেকে তৈরি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্রাইসিস। এই জন্য সে লিখেছে, একজন কাঁদছে খুব, একজন কাঁদছে খুব, আরেকজন ক্ষুব্ধ খুব, আরেকজন ক্ষুব্ধ খুব, মানে একজন কাঁদছে, আরেকজন সেই কান্না দেখে রাগ হচ্ছে, এবং ফাইনালি কি হলো? দুজন মানুষ সমান্তরাল থেকে গেল, তাদের কোনো মিলন বিন্দু তৈরি হলো না। যেদিন মানুষ বাতির পোকার মতো বিক্ষিপ্ত হবে আর পাহাড়গুলো ধ্বনিত হবে রঙিন পশমের মতো, আজ কেয়ামত সে কেয়ামত, এই দারুণ কফি ক্যাফেতে নেমেছে দুটো মানুষের কেয়ামত। এখন ধ্বংস বলতে বা যুদ্ধ বলতে আমরা আসলে কি বুঝি? যুদ্ধ বলতে আমরা মনে করি গ্রেনেড, যুদ্ধ বলতে আমরা মনে করছি শ্রেণী সংগ্রাম, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ, কিন্তু সত্যিকারের যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ, এবং ব্যক্তির সাথে ব্যক্তির একদম ব্যক্তিগত যে দ্বন্দ্ব। অথচ এর যে বড় যুদ্ধ চলে ব্যক্তির সাথে ব্যক্তির, দেহের সাথে দেহের, দুজন মানুষের মিলতে না পারার যে দ্বন্দ্ব, মূলত এর চেয়ে বড় কোনো যুদ্ধ পৃথিবীতে নেই। তাহলে দেখা যাচ্ছে আমরা কোনো ব্যক্তির সাথেও মিলতে পারছি না। ঠিক এই জায়গায় এসে চরম নিরর্থকতা বোধ মানুষের মধ্যে তৈরি হয়। অর্থাৎ আমরা যখন ফিল করছি যে আমরা সব কিছু থেকে বিচ্ছিন্ন, সব কিছুই আমাদের নাগালের বাইরে, এবং আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা একটা অর্থহীনতাটাকে যখন অনুভব করতে পারি, তখন যে প্রবণতাটা তৈরি হয় সেটার নাম হচ্ছে আত্মহত্যা। কেন সেই আত্মহত্যা করার ইচ্ছা তৈরি হয়? যখন একজন মানুষ মনে করে জগতে কোথাও তার জায়গা নেই, তখন সে মনে করে তাহলে আমি যেখান থেকে এসেছি পৃথিবীতে, আমি সেইখানে ফিরে যাই, অর্থাৎ সেই সুপ্রিম বিংয়ের কাছে ফিরে যাই। এই জন্য বলছে, কেয়ামত শুরু হলেই আমি লাফ দিয়ে উঠে পড়ব তোমার কোলে প্রভু এই শীতকালে। তার ইচ্ছে করছে যে সে প্রভুর কাছে যাবে। এখানে প্রভু বলতে আমি কোনো, বা মৃদুল মাহবুব আমার যতদূর মনে হয়েছে, প্রভু বলতে সে কোনো স্পেসিফিক সত্তাকে বোঝাচ্ছে না, তারই যে নিজের হায়ার সেলফ, সেখানে সে পৌঁছাতে চাচ্ছে। কিন্তু আত্মহত্যাই কি সমাধান? আত্মহত্যার কোনো মানে হয় না। পারো তো পরিচয় বদল করো কোনো এক মৃতদেহের সাথে, বেওয়ারিশ গলাকাটা লাশের পকেটে ঢুকিয়ে দাও নিজের জাতীয় পরিচয়পত্র। আপনার যখন সবকিছু সাজানো গোছানো, আপনি কি করতে পারেন? ঘরের এক আসবাবপত্র আরেক দেয়ালের কাছে নিয়ে গিয়ে আরেক দেয়াল থেকে আরেকটু সরিয়ে এইভাবে আপনি থাকতে শুরু করবেন। এটাই হচ্ছে নিজেকে ভেঙে চুরে দেখা। তার কথা হচ্ছে নিজেকে ভেঙে দেখো, ভেঙে ভেঙে গড়তে পারো। এতে হয়তো তোমার নতুন পরিচয় তৈরি হতে পারে, সেখান থেকে তৈরি হতে পারে মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি, এবং এই মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি তৈরি হবার পর এমনও তো হতেই পারে যে মানুষ একটা সময় পর নিজের এই যে সেলফ এবং আদার্সের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে সে বের হয়ে গেল। এখানে সেলফ এবং আদার নেই, কারণ সে অসংখ্য টুকরা টুকরা সত্তা। যখন সে অনেক বেশি সত্তা, তখন তার ভেতরে আর এই হতাশাটা থাকবে না যে সে কেন অপর হয়ে উঠতে পারল না। একটা চমৎকার লাইন সে লিখেছে, গভীর সমুদ্রে মাছ ধরার নৌকায় মাঝি হয়ে যাও,
অনিশ্চিত অস্তিত্বের দোল খেয়ে দেখো নিজেকে উৎপাটন বমির স্বাদ হয়ে ফিরে আসে। তুমি যখন এই খেলাটা খেলবে তখন তোমার নিজের কি মনে হবে যে তোমার ভেতর থেকে সব কিছু বেরিয়ে আসছে, কিন্তু তারপরও এই যুদ্ধটা, এই জার্নিটা তুমি করো। এইভাবে জীবন বদলে বদলে অনেকটা পোশাকের মতো বাঁচাও কিন্তু এক প্রকারের বাঁচা, কারণ এখানে কিছু করার নেই। প্রথমেই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এলিয়েনেশন এবং নাথিংনেস, এবং সেই জায়গা থেকে আমাদের যখন কিছু করার নেই তাহলে আমরা আরেকটা বিশ্বাসে বিশ্বাস করতে পারি, সেটা হচ্ছে যে একদিন এই সব কিছুর শেষ হবে। কিয়ামতকে সন্দেহ করো না। প্রিয় গাড়ি হাইওয়েতে নষ্ট হলে আমরা বিরক্ত হলেও তাকে সারিয়ে তুলি ধৈর্যে গন্তব্যে পৌঁছানোর জন্য। প্রিয় পোশাকের সুতো ফেসে গেলে রিফু করে চালিয়ে নেই বছরের পর বছর। দেয়ালে ফাঙ্গাস হলে বাড়িটার রং বদলে নিতে হয়। অর্থাৎ যখন তোমার কিছুই করার নেই তখন নিজেকে ভাঙা গড়ার খেলাই হচ্ছে একমাত্র খেলা, এবং এইভাবে যদি আমরা করতে থাকি আমরা বাঁচার একটা নতুন পথ পেলেও পেতে পারি। এটা তার সাজেশন। এবং পরবর্তীতে সে আরও বলছে যে আর যে মানুষটার সাথে তোমার হচ্ছে না তাকেও একটু মানিয়ে নিয়ে দেখো, যদি কিছু হয় যাও তাকে অনুসরণ করো, দুজনে মিলে একসঙ্গে নিঃসঙ্গ হও, প্রিয় বন্ধুকে নিয়ে নিঃসঙ্গ হও। দুজন নিঃসঙ্গ মানুষই নয়, নিঃসঙ্গ হোক একসাথে। আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মৃদুল মাহবুব এটা পৌরাণিক কাহিনী থেকেই নিয়েছে। দেহেরা লক্ষ জনের ভেতর দিয়ে পুনর্বার জন্ম নিবে, মৃত্যুর পর শুধু মন উধাও হয়ে যায়, তুমি সব ভুলে যাবে, দেহ অবিনশ্বর, জন্মাতেই থাকে, দেহের যত্ন নিও, দেহের যত্ন নিও। আমরা যদি কখনো ভাবি যে তাহলে আত্মহত্যা আমরা করব, তাহলে আত্মহত্যা করেও আমাদের মুক্তি মিলবে না, কারণ আমরা আবার জন্মাবো অনেকটা পুনর্জন্মের মতো। তার মানে আমাদের এই এক জন্মেই বারবার নিজেকে পাল্টে একটা পুনর্জন্মের মতো আমরা স্বাদ নিতে পারি, এটা তার বক্তব্য। এখন আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ঠিক আছে, একজন মানুষকে তিনি এইখানে বুঝিয়ে সুঝিয়ে আত্মহত্যা থেকে দূর করলো এবং সব কিছু সে বলছে যে ঠিক আছে তুমি একটু মানিয়ে নাও, এই যে সমাজটা আছে, রাষ্ট্র আছে, তার সাথে তুমি একটু অ্যাডজাস্ট করে নাও, এবং এই অ্যাডজাস্ট করার জন্য, বেঁচে থাকার জন্য তোমাকে কিছু অবজেক্ট চুজ করতে হবে, কিছু অবজেক্ট নিয়ে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যখন সাবজেক্ট তখন যে কোনো কিছু তোমার অবজেক্ট হয়ে উঠতে পারে, এবং এই যে আইডিয়াটা এইখানে দেখা যাচ্ছে হাইয়ার্কির পতন আমরা দেখতে পাবো। অর্থাৎ এই আইডিয়াটা ভীষণই পোস্টমডার্ন আইডিয়া, যেখানে আমরা চিন্তা করি যে কোনো কিছুকে এত উচ্চতর ভাবার কিছু নেই, এখানে সবার মধ্যে একটা সমান্তরাল ব্যাপার আছে বা সামান্যীকরণের ব্যাপার আছে। এখানে আমি তার কবিতার কিছু লাইন পড়ে শোনাচ্ছি। সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, এই যে প্রয়োগগুলো, তেমনি দেখেছে তাদের আধারে মাথার ভেতর, বলেছে সে এতদিন কোথায় ছিলেন একরামুল। এটাকে বলে ইন্টারটেক্সুয়ালিটি, যার প্রয়োগটা আমি মৃদুল মাহবুবের এই বইতে পাচ্ছি। বনলতা আর মিয়া খলিফার শীতকারের সুরে কোনো পার্থক্য নেই, কান পেতে শোনো নির্জন শহরে। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার মিয়া খলিফা আর বনলতা সেন। এখানেই হচ্ছে সেই হাইয়ার্কির পতন। এখানে কোনো মানুষকেই মূলত ছোট করার কোনো জায়গা নেই। এখানে বট পাতাও যা, ঘাস পাতাও তাই, দুটোই পাতা, দুটোই গাছ। এই যে বোধ থেকে তাহলে কি হচ্ছে, আমাদের সাবজেক্ট নির্বাচন, একজন সাবজেক্টের পক্ষে তার অবজেক্ট নির্বাচনটা অনেক গুণে সহজ হয়ে যায়। এখানে আমরা আরেকটা চরিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একরামুল। তাহলে এই কে এই একরামুল? এই একরামুলের আগে বলে নেই যে পুরো বইটি মূলত ড্রামাটিক মনোলগে লেখা। অর্থাৎ এখানে একজন বক্তা থাকবে এবং তার একজন সাইলেন্ট লিসেনার আছে। সেই সাইলেন্ট লিসেনার বা এই একরামুল আপনি, আমি, আমরা সবাই যারা এই পৃথিবীতে ফেসে যাওয়া মানুষ। এবং এই একরামুলকেই বলা হচ্ছে যে সে যেন তার অবজেক্ট খুঁজে নিয়ে নেয়। এখন একরামুল প্রবেশ করবে খুব সচেতনভাবে তার রাষ্ট্রীয় চিন্তাভাবে। মানুষ হয়ে যে যাই কিনুক, কোষাগারে যোগ হয় ভ্যাট ও ট্যাক্স, পাবলিক টয়লেটে প্যান্ট খুলে দাঁড়ালেও যুক্ত হয় রাষ্ট্রের লাভের হিসাব মলমূত্র থেকেও। আমরা যে পৃথিবীটাতে বাস করছি, সেই পৃথিবীটাতে আমরা যাই করি না কেন মূলত তার পুঁজির অংশেই চলে হচ্ছে রাষ্ট্র, এবং এই রাষ্ট্র আমাদেরকে সেই সব কিছু দিতে পারছে না যা আমরা আসলে চাই। আমরা আসলে একটি ফুলের জন্য, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যুদ্ধকে মৃদুল মাহবুব কিভাবে দেখে।
যুদ্ধকে সে বলছে আমরা আসলে একটি ফুলের জন্য যুদ্ধ করিনি, একটি পতাকার জন্যও না, আমরা যুদ্ধ করেছিলাম অসংখ্য যুদ্ধ শেষ হবার জন্য। অর্থাৎ আমাদের আসলে যে যুদ্ধ আমরা করছি, এই যে আমরা যদি একটু চিন্তা করে দেখি সেই মহাভারতের যুদ্ধ থেকে, মহাভারতের যুদ্ধ, আরও অনেক বড় বড় যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ থেকে, সব যুদ্ধই আমরা দেখছি। আমরা এখনও একটা যুদ্ধ পৃথিবীতেই বাস করছি, কিন্তু এই যুদ্ধগুলো আসলে আমরা চাই শেষ হয়ে যাক। এটা যে শুধু শান্তির জন্য আমরা চাচ্ছি ব্যাপারটা তা না, আমরা আসলে চাচ্ছি একটু স্বস্তি থাকুক। এবং আমাদের যখন এই যুদ্ধ নিয়ে যে তার যে ভাবনাগুলো, তার এই ভাবনায় আরও কিছু কথা আছে। জাতীয় সঙ্গীত পতাকা দেখে কর্তব্যবশত দাঁড়াতে ইচ্ছা করে না, তবু 16ই ডিসেম্বর এলে আমার ভালো লাগতে শুরু করে। কারণটা অবশ্য বিজয় না, যুদ্ধে জয়লাভ করার আনন্দ নিয়ে আমার তেমন কোনো অনুভূতি নেই। যুদ্ধ মানে মৃত্যুর ফাঁদ নিয়ে ইঁদুর বেলা কুকুর কুকুর খেলা। এখানে যুদ্ধের যে নিরর্থকতা, এই নিরর্থকতাকে খুব সুন্দরভাবেই সে প্রকাশ করেছে। এখন আমরা ধরে নিলাম যে যুদ্ধ আমাদের পৃথিবীতে নাই, কিন্তু যুদ্ধ আবারও সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? কারণ আমরা যে মানুষ, আমাদের ভেতরে সেই হিউম্যানিজমটা নেই। আমাদের ভেতরে আমরা যখন ধরে নিলাম যে না আমরা আত্মহত্যা করবো না, আমরা পৃথিবীতেই থাকার সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে পৃথিবীকে কি করব? আমরা বাসযোগ্য করে তুলব। এই বাসযোগ্য করে তুলতে এসে দেখব যে আমাদের সাথে যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো কোনো স্বাভাবিক চিন্তার মানুষ না। তারা কেমন মানুষ? তারা হচ্ছে আমাদের যে শাসক, যে শাসক যত জ্ঞানীর রক্ত পান করতে পারবে সে তত শক্তিশালী শাসক, সে তত অদৃশ্য ঈশ্বর হয়ে নিজেই নিজের মূর্তি স্থাপন করতে করতে পথে নামবে। এই সমস্ত বুভুক্ষু মরু হায়নারি বুকের মানুষ, হায়নারাই মানুষের আমিষ খেতে খেতে হয়ে উঠছে মানুষ। তার মানে আমি যে রাষ্ট্রে থাকছি এবং আমার যে শাসক, সেই শাসক সে হচ্ছে আমাদেরই রক্ত পান করে হয়ে উঠছে একজন শাসক। তার মানে আমরা এখানেও মুক্ত না, এবং এই পর্যায়ে আমাদের চিন্তা করতে হবে তাহলে যুদ্ধেরও দরকার আছে। এরকমই একটা দ্বৈত চিন্তা আমরা এই জায়গায় পাব। এখানে আমাদের আরও কিছু ব্যক্তিত্বহীন মানুষকে আমাদের দেখা মিলবে যখন আমরা রাষ্ট্রে থাকার সিদ্ধান্ত নিচ্ছি। দাঁতহীন প্রাণীদের সুবিধা হলো তাদের দাঁতে কোনো ব্যথা নাই। হাড়হীন প্রাণীদের সুবিধা হলো যে কোনো কিছুর সাথে পেঁচিয়ে রক্ষা করতে পারে নিজেকে। অর্থাৎ এখানে টিকে থাকার অর্থ হলো তোমার ভেতরে কোনো কিছু থাকতে পারবে না, তোমাকে যেভাবে পরিচালিত করা হবে তুমি সেভাবেই পরিচালিত হবে। এবং এটাই হচ্ছে সেই পুতুল মানুষ যেটা আমাদের এখানে এসে আমরা থাকছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যানিজমের মৃত্যু। যখন হিউম্যানিজম মারা যাচ্ছে তখন আমরা কামনা করছি যে তাহলে পৃথিবীটা হয়ে যাক ভার্চুয়াল জগৎ, এবং আমরা একটা মেশিন চালিত জগতে আমরা প্রবেশ করি। কারণ মানুষের ভেতরে যেহেতু সততা নেই বা অনেক কিছুরই অনুপস্থিতিতে আছে, এই পর্যায়ে আমরা চাচ্ছি সমস্ত জগৎকে মেশিনে রূপান্তরিত করতে। আমি আশায় বসে আছি কবে দুনিয়া মেশিনের দখলে যাবে। আমি সত্যিই চাই ফুল যন্ত্র হয়ে ফুটে উঠুক ধাতব ডালে ডালে। এই ভার্চুয়াল রিয়ালিটির জগতের আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে কোনো মানুষ মারা যাবে না। মানুষ যখন একবার বাঁচতে শিখে যায় তখন সে মূলত অমরত্ব চায়, এবং এই অমরত্ব চাওয়ার কারণে সে চাচ্ছে যে ভার্চুয়াল জগতে তার কখনো মৃত্যু হবে না, এবং আসলে এটা হবেও না। তো এই জায়গাতেও সে বলছে যে খেলেছি এ বিশ্ব লয়ে অতীব শিশু আনমনে ভার্চুয়ালি, সকলেই আজ পুতুল খেলা, আসবো যাব চিরদিনের এই অনন্ত অমর আমি। তার মানে ভার্চুয়াল জগৎকে আমরা আমাদের এই জগতে স্বাগত জানাচ্ছি, এবং মানুষের পরিবর্তে আমরা নিজেদেরকে খুবই নিরাপদ মনে করছি মেশিনের কাছে। ভার্চুয়াল জগতের মধ্যে আরেকটি যে ব্যাপার সে করেছে, আমি অবতার কালকৃষ্ণ, আমার প্রাণের নির্যাস মেশিনে ঢোকানো। ভার্চুয়াল মানুষটার খেতে হয় না, ঘুমাতে হয় না, সেক্স করতে হয় না, অফিসে যেতে হয় না, দাড়ি কামাতে হয় না, বাজারে গিয়ে মাছ কিনতে হয় না। অর্থাৎ জগতের যে পুনরাবৃত্তি, সমস্ত পুনরাবৃত্তি থেকে আপনি যখন ভার্চুয়াল মানুষ আপনি তার থেকে মুক্ত। আপনাকে কোনো কিছুর ভেতরে আটকে রাখা যাচ্ছে না। আপনার শরীর নিয়েও আপনার ভাবনা নেই, আপনার মন আধ্যাত্মিক কোনো জগতে যাবে না, কিন্তু আপনি মনে করছেন আপনি আরেকটা মেটারিয়ালিস্টিক ওয়ার্ল্ডে চলে গেছেন। এই উপলব্ধিটা হচ্ছে এই বইয়ের। তার মানে একটা দেখা যাচ্ছে এই বইয়ে কিন্তু একটা বিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিবর্তনটা কোথায় থেকে? একদম সেই আদিম বিচ্ছিন্নতা থেকে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি
ভার্চুয়াল রিয়ালিটি, এবং সেটা আসলে কেমন জগৎ সেটাও দেখা যাচ্ছে এমন একটা জগৎ যেখানে আমাদের মৃত্যু এবং জীবন দুটোর কোনোরই আর কোনো মিনিং থাকছে না। এইভাবে আমরা চূড়ান্ত মিনিংলেস একটা জায়গায় চলে যাচ্ছি, এবং এর ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে ফিল করব যে ন্যাচারালিজম ব্যাপারটা কেমন। এই দিকটা হচ্ছে পোস্টমডার্নিজমের একটা চূড়ান্ত রূপ। চূড়ান্ত রূপ বলতে আমাদের যা কিছু এখানে হচ্ছে আস্তে আস্তে করে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের কারণে আমাদের ভেতরে সেলফ নেই, কিছুই নেই, কেন্দ্র যেটা সেটা নষ্ট হয়ে যাবে, এবং এই সমস্ত কিছুর পরে আমরা তখন মনে করব যে তাহলে সুখী হওয়ার জন্য মূলত কিছুই দরকার নেই। এমন যদি করা যায় যে আমি অনেকগুলো রং নিয়ে একটা পানির ভেতরে যদি সবগুলো রঙকে ঢেলে দেই, তখন দেখা যাবে ওই পানির ভেতরে কোনো রঙের আর গুণ থাকছে না, সব কিছু মিলেমিশে একটা রং। এবং আমরা মূলত সেই দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং আমাদের ভার্চুয়াল যে রিয়ালিটিটা সেটা আমাদেরকে সেই দিকেই নিয়ে যাচ্ছে। এবং এই পর্যায়ে আমাদের জীবনযাপন তাহলে কেমন হবে? রাষ্ট্র আবিষ্কার করলো যেখানে পুত্রের কোনো পিতা নেই, যেখানে পুরুষ সন্তানটি যিশু, সেখানে মাদার ফাকিং ভ্যালিড। ইডিপাস যদি পিতাহীন পুরুষ হয় তবে ট্র্যাজেডি, আর ট্র্যাজেডি থাকে না, কমেডি হয়ে ওঠে। এই ব্যাপারটা খুবই অন্যরকম ছিল যে ইডিপাস যদি পিতাহীন পুরুষ হয় তবে ট্র্যাজেডি আর ট্র্যাজেডি থাকে না। তার মানে এইখানে এসে আমরা কি পারবো সমস্ত দুঃখ থেকে নিজেদেরকে মুক্ত করতে বা একটা সরল পথকে খুঁজে বের করতে? আমরা শেষ পর্যন্ত এই পর্যায়ে এসে আর কতটুকু যেতে পারবো আসলে আমরা জানি না, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি যখন আমরা সব কিছুর ভেতরেই নিজেদের সত্তাকে হারাবো, এবং এই হারানোর ভেতরেই আমরা একটা পরিণতির দিকে পৌঁছানোর চেষ্টা করব। অথবা হতে পারে এটা কোনো পরিণতি না। এখন মৃদুল মাহবুবের আমি আমার আলোচনার প্রায় শেষ পর্বে চলে এসেছি। আসলে পুরো বইটা এমন একটা বই যেখানে সব কিছুকে নিয়েই একত্র করা হয়েছে। এটা একটা ফিউশন, এবং এখানে মডার্নিজমের সাথে পোস্ট মডার্নিজম, এখানে ভাবনার সাথে, এখানে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের চলমান যে রিয়ালিটি সেটা, এবং এই সব কিছু মিলিয়ে এই যে ফিউশন করা হলো এই বইটা নিয়ে, এটা কি আদৌ আর সরল থাকে? আসলে কি সরল থাকে না। এখন সে বলছে কিছুই হইও না, সময়কে পার করে দাও। তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে পৃথিবীতে শুধুমাত্র আমরা সময়কে অতিক্রম করার জন্য এখানে এসেছি, নাকি সময়কে ফিল করার জন্য আমরা এসেছি? দেখো শিউলি গাছটি, কোনো মানে নেই তার নিজের কাছে, তবু উঠানে দাঁড়ানো, নিজের স্বভাবে শিশিরের ভরে ফুলই ঝরায়। কি হতে চাইছি আর? তুমি তাই হয়ে উঠবে একদিন। লাউৎজুর একটা কথা আছে, when I let go of what I am, I become what I might be। আমাদের মধ্যে থেকে যখন এই সমস্ত তাড়না এবং উচ্চাকাঙ্ক্ষা এবং এই কিছু হয়ে ওঠার যে একটা অহেতুক বাসনা সেটা যখন চলে যাবে, তখনই আমরা একজন ন্যাচারাল মানুষ হয়ে উঠতে পারবো। আমরা যদি একটু পশু পাখির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পশু পাখিরা ন্যাচারাল, তাদের জীবনে অনেক কিছুই আছে, তারা মারা যাচ্ছে, তারা খাচ্ছে, কিন্তু এ নিয়ে তাদের কোনো বোধ নেই, কারণ তারা আসলে একটা যে ঐক্যতান, সেই ঐক্যতানের সাথে তারা জড়িত, এবং এই জড়িত বলেই তাদের মধ্যে কোনো নতুন করে কিছু হওয়ার বাসনা নেই, কিন্তু তারা হয়েই আছে। তো তার বক্তব্য হচ্ছে যে আমরা যেন সেই হওয়াটা হই, এটাই আসলে তার বইয়ের সার কথা। এবং এখন একটা কথা হলো, এটা কি দীর্ঘ কবিতা? আপনারা বলছেন বা ঠিক আছে, বলা আছে যেটা দীর্ঘ কবিতা, কিন্তু এটা পড়তে গিয়ে আমরা একটা চরিত্রকেও পাই। এটা মূলত আপনি পড়তে পড়তে একসময় অনুভব করবেন আপনি কোনো গল্প পড়ছেন, কখনো মনে হবে হ্যাঁ আপনি তো কবিতা পড়ছেন। আসলে এটার কোনো ফর্ম নেই, এবং এই ফর্ম ভেঙে ফেলার যে দারুণ যে খেলা, সেটাই মূলত এই সরল পথ। এবং আমাদের এই ফর্ম ভেঙে ফেলতে হবে নিজের মধ্যে থেকেও, কোথাও আটকে থেকে নয়, নিজেকে নতুন নতুন করে সৃষ্টি করার ভেতর দিয়ে। মূলত এটাই হচ্ছে সরল পথ, কিছুই না হয়ে ওঠা, কিছু না হওয়ার ভেতর দিয়েই আমরা মূলত সব কিছু হয়ে উঠি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি তাসনুভা আরিনকে। মনে হলো যে একটা দারুণ আমরা যাত্রা করলাম, শুরুটা খুব দারুণভাবে হয়েছে। সেই ইভের কথা মনে পড়ে গেল, মনে হলো যে একটা ছোট্ট প্রেমের পংক্তি এই পর্যায়ে আমিও পড়ি এই সরল পথ থেকে। এই দেহ প্রেমের বাহন, ডানাওয়ালা বোরাক, তোমাকে ভাসিয়ে নিবে
অশরীরের দেশে। শীত দ্বারা ফেটে জন্ম নিচ্ছে ডানা, ত্বক ফুঁড়ে ডানা ওঠার ব্যথা শুধু প্রসব বেদনা থেকে কিছুটা কম। মানুষের ডানা কি অসুস্থতা, অতিরিক্ত অঙ্গ? শরীরের কোষ যেমন অপ্রয়োজনে বেড়ে গেলে আমরা কেমনেই আরও কিছুদিন সেই বৃদ্ধি আটকানোর জন্য শরীরের যে বোরাকের ডানা তা ভাসিয়ে নেবে অদৃশ্য দেশে। দেহের ভেতর মন ভেসে যায় শরীরের বেশে। এই সময়টিতে আমরা আছি মেট্রোপলিটন সিটিতে, এবং আমাদের যখন এই মেট্রোপলিটন সিটিতে বসবাস, তখন প্রেম রতিশাস্ত্রের পরও সমাজ ব্যবস্থার নানা রকম চিত্র কিন্তু উঠে আসে। এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি, কথা সাহিত্যিক এবং বুদ্ধিজীবী মাহবুব মোর্শেদকে তার আলোচনার জন্য এই সরল পথ থেকে। সবাইকে শুভেচ্ছা। আমি যেহেতু বুদ্ধিজীবী তাই একটু ঘুরে আসলাম, এদিক দিয়ে আসতে পারতাম কিন্তু মনে হলো যে একটু ঘুরে যাই, কারণ বুদ্ধিজীবী যেহেতু, বুদ্ধিজীবীরা একটু ভারী ব্যাপার, ফলে একটু ঘুরে আসা ভালো। তো এখানে আমার তো পা কাঁপতেছে কথা বলতে গিয়ে, কারণ আমি হলো কবিতার ওরকম লোক না, এবং সামনে দর্শক সারিতে বড় বড় অনেক কবি উপস্থিত আছেন, বিশেষ করে কাজল দা আছেন। আমরা যখন কবিতা পড়া শুরু করি, লেখার কথা আমি বলবো না, তখন কাজলদার কবিতা আমরা খুব মন দিয়ে পড়তাম এবং পরেও এখনও পড়ি। তারপরে শামশেদ তাবরেজি আছেন, কামরুল হাসান আছেন, তারপরে কবিদের মধ্যে দেখতে পাচ্ছি তালাশ তালুকদার আছেন, আন্দালিব আছেন, বায়েজিদ বুস্তামি আছেন, এবং প্রথিত যশা অধ্যাপক যিনি কবিতা পড়ান মোহাম্মদ আজম এখানে উপস্থিত আছেন। তো ফলে যেটা হচ্ছে যে আমার প্রকাশকদের মধ্যে তো পাপিয়া জেরিন কবিতার প্রকাশক, এত কবিতার বই প্রকাশ করেছেন যে তাকে একটা কবিতার উপরে পিএইচডি দেওয়া যায়। এবং এখানে আমাদের ফারসিম মোহাম্মদ আছেন, ফারহানা মান্নান আছেন, সবাই বিদগ্ধ। এবং তা উপল, কার কথা রেখে কার কথা বলবো, আর মঞ্চে যারা আছেন তাদের কথা তো বললেনই, নূরেন বললেনই, ফলে তাদের কথা আর বলছি না। এখন এই অবস্থায় মানে অরিনের আলোচনা শুনে আসলে বলার মতো, কিন্তু অরিন কিছু বাকি রাখেননি। তো আলোচনা শুরু হওয়ার আগে অরিন বলছিলেন যে, আমি বললাম আপনি কতক্ষণ আলোচনা করবেন? তো অরিন বলছিলেন যে আমাকে 20 মিনিট দিয়েছেন, আমি 20 মিনিটের বেশি সময় পাবো না। আমি বললাম কি মাথা খারাপ নাকি, 20 মিনিট আলোচনা করা যায়? এটা জমাতে হবে। ফলে এটাকে 40 মিনিট করার একটা আহ্বান আমি জানিয়েছিলাম, এবং আমি নিশ্চিত ছিলাম যে অরিন খুব সফলভাবে এই 40 মিনিটটা অতিক্রম করতে পারবেন। কারণ হলো যে উনি একজন শিক্ষক, এবং আমরা সবাই জানি যে শিক্ষকরা 40 মিনিট অনায়াসে বক্তৃতা দিতে পারেন। এখন কত, 45 মিনিট দিতে হয় নাকি? 45 মিনিট মনে হয় দিতে, 50। ও তাহলে তো 90 মিনিটই দিতে পারতেন উনি। ও প্রাইভেট, আচ্ছা। তো এটা খুব ভালো হয়েছে যে অরিনের বক্তব্য শুনতে শুনতে আমাদের বিশিষ্ট কবি, সম্পাদক সাখর টিপু এসে পড়েছেন, মঞ্চ ভরে গেছে, আলোকিত হয়ে গেছে। ফলে সব দিক দিয়েই, ও মুক্তি ভাইয়ের কথা বলতে ভুলে গেছি, মুক্তি মণ্ডল উপস্থিত আছেন, উপল বড়ুয়া, সবাই, মানে সব কবিদের সামনে আমি আসলে কবিতা নিয়ে কম কথা বলার চেষ্টা করছি, অন্যান্য নানা কিছু সম্বোধন দিয়ে। আরে মসি ভাইকে তো, মশিউল আলম আছেন, যদিও উনি কবি না, তারপরেও ওনার নাম উচ্চারণ করছি, কারণ উনি সম্প্রতি দস্তয়েভস্কির একটা সংকলন করে খুবই সাড়া ফেলে দিয়েছেন। গতবার ঈদটা আমাদের দস্তয়েভস্কি দিয়ে কেটে গেছে। ফলে তাকে মানে এত গুণীজনের মধ্যে আর কি বলবো,
মৃদুল আমাকে বলছে যে 1 ঘন্টা কথা বলতেন, তো আমি ভূমিকাটা একটু বাড়ায় নিলাম। মনে হয় 15 মিনিট হয়ে গেছে না ভূমিকাটা? 5 মিনিট হয়েছে। ভূমিকাটা আর একটু বাড়ানো ভালো ছিল। আফরোজা সোমাও উপস্থিত হয়েছেন, কবি আফরোজা সোমা। আর তাসনুভা অরিন তো কবি অবশ্যই, এবং তাসনুভা অরিনের কবিতা ভালো, তার আলোচনাও খুব ভালো, ইন্টারেস্টিং। তো কবিদের সব কবিদেরই নাম নিয়েছি। এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন ব্রাত্য রাইসু। তো আমার পা আরও কাঁপাকাঁপি শুরু করে দিল, কারণ অনেক বড় বড় কবি সামনে, তাদের সবার মানে নাম উল্লেখ করেছি। রাজ্জাক ভাইয়ের নাম উল্লেখ করতে ভুলে গেছি। মোহাম্মদ রোমেল আছেন, আরও অনেকেই আছেন। তো আমি আসলে মানে অরিনের মতো আমিও কিন্তু দাগিয়েছি, ভিতরে ভিতরে কমেন্টও করেছি যে কি বলবো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি যখন এইগুলো বলতে যাব, অরিনের আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল যে অরিন তো সব বলে দিল, আমি এখন কি বলবো। আমার হলো কোনো কিছুই আর বাকি থাকলো না, কারণ আমি হলো অরিন যেগুলো উদ্ধৃতি দিয়ে দিয়ে পড়েছেন ওই জায়গাগুলোই আমি উদ্ধৃতি দিয়ে পড়েছি। ফলে আমার যেটা হয়েছে যে আমি হলো মানে রিপিট হয়ে যাবে। এখন আলোচনাটা কিভাবে করা যায় সেটা ভাবছি। তো মৃদুল মাহবুব প্রসঙ্গে আসি। মৃদুল হ্যান্ডশেক করছে, ফলে আমরা একটু অপেক্ষাই করতে পারি। মৃদুল, আপনি ছবি তোলা ছেড়ে আমার কথা শোনেন। তো মৃদুল মাহবুব আমার কাছে খুবই ইন্টারেস্টিং একজন কবি। তো কেন ইন্টারেস্টিং, যে মৃদুলের জার্নিটা আমি অনেক আগে থেকে খেয়াল করি। মানে মৃদুলকে আমি ছোটোবেলা থেকে চিনি, খুবই আর্লি, যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার ভর্তি হয় তখন থেকে চিনি। তার জার্নিটা হলো আমি অনেক আগে থেকে খেয়াল করি। বিশেষ করে কলকাতা থেকে তার প্রথম একটা চটি বই বেরিয়েছিল, তো যেটা নিয়ে আমি সবসময় মৃদুলকে গঞ্জনা করি যে কবির প্রথম বই কলকাতা থেকে বেরিয়েছে তার ভবিষ্যৎ তো খুবই অন্ধকার। তো মৃদুল অবশ্য এটা নিয়ে খুবই একটু করে, সে ভাবে যে এটা সিরিয়াসলি বলছি না, কিন্তু আমি হলো যথেষ্ট সিরিয়াস। কারণ কলকাতা থেকে প্রথম বই বের হওয়া তো উচিত না, মানে এটা একটা এক ধরনের মানে আমাদের দুর্বলতা হিসেবে দেখা উচিত। তো তারপরেও মৃদুল এই সরল পথ পর্যন্ত এসেছে। সেই জল প্রিজমের গান মনে হয় প্রথম বইটার নাম ছিল, একটা হলুদের উপরে কালো প্রচ্ছদ ছিল, পিন দেওয়া একটা বই। তো ওইটা থেকে এই সরল পথ, মৃদুলের একটা লম্বা জার্নি আছে। তো এই জার্নিটার মধ্যে যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো মৃদুল সবসময়ই একটা কবিতার যে লেখার প্রক্রিয়া, এইটার সঙ্গে তার একটা দার্শনিক অনুসন্ধানেরও প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করে। যে সবসময়ই সে মৃদুল চিন্তা করেন যে একটা দার্শনিক প্রকাশ তার লেখার মধ্যে, কবিতার মধ্যে ঘটুক। এইটা অবশ্য গত কয়েক বছরে তার সঙ্গে ব্যক্তিগত আলোচনা, আড্ডা, এইসবের মধ্য দিয়ে আমার এই ধারণাটা আরও পাকাপোক্ত হতে পারে। কিন্তু এই বইটা পড়তে গিয়ে, এই বইটা আমি যেহেতু আলোচনা করতে হবে, তো কিভাবে আলোচনা করব আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। ফলে এই বইটা আমি 2-3 বার পড়লাম, 2-3 বার পড়ে নোট নিলাম, এখানে লিখলাম। তো আমার কাছে যেটা মনে হলো যে মৃদুল এখানে একটা দার্শনিক সংকটের মধ্যে দিয়ে যাওয়ার এবং সেই সংকট থেকে উত্তরণের একটা সচেতন প্রচেষ্টা এই বইটার মধ্যে নিয়েছেন। সেটা কি হতে পারে, মানে মৃদুলের এখনকার সংকটগুলো কি, এইটা আমি বোঝার চেষ্টা করলাম। বা এখনকার কবিরা কোন ধরনের সংকট থেকে আসলে কবিতা লেখেন এবং কিভাবে তারা
অনুপ্রাণিত হন, সেই ব্যাপারগুলো আমি এখানে একটু ধরার চেষ্টা করলাম। তাতে মোটা দাগে আমার কাছে যেটা মনে হলো যে মৃদুল সম্প্রতি একজন কোরিয়ান বর্ন জার্মান ফিলোসফার বিং চুল হান, তার সঙ্গে তার একটা বইও মৃদুল আমাকে দিয়েছেন। তো তার কিছু লেখাপত্র পড়ছিলাম, তো সেখান থেকে আমি আদা খাচ্ছি, কারণ আমার হলো কাশি হয়েছে। আমি মুখে আদা নিয়ে এবং পানিও খাচ্ছি, যাতে আদা জল খেয়ে আমি বক্তৃতা দিচ্ছি, এটা কিন্তু সত্যি। তো বিয়ং চুল হানের বই মৃদুল আমাকে উপহার দিয়েছেন এবং আমি আরও কিছু লেখাপত্র তার পড়েছি। তো সেখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে তার যে ফিলোসফিক্যাল আইডিয়া, সেই আইডিয়া দিয়ে মৃদুল এই বইটার আগে প্রভাবিত কিনা না পরে প্রভাবিত, আর মৃদুল সাম্প্রতিক সময় খুব উচ্ছ্বসিতভাবে ওই দার্শনিকের কথা বলছিলেন। কিন্তু বইটা বের হয়েছে বইমেলার সময়, তখনও বোধহয় ওই দার্শনিকের খোঁজ পাননি আপনি। কিন্তু আশ্চর্যজনকভাবে এই বই যখন আমি পড়ছিলাম, তখন আমি হলো ওই দার্শনিকের কথাও ভাবতেছিলাম যে মৃদুল ওই দার্শনিকের দ্বারা প্রভাবিত হয়ে এখানে তার এই চিন্তায় উপনীত হলেন কিনা, এরকম একটা ধারণা আমার মধ্যে কাজ করছিল। কারণ আমরা যে শহরে থাকি এবং আমরা যেভাবে ভার্চুয়াল যে রিয়েলিটির সাথে সংযুক্ত, আমরা একটা ফিজিক্যালি একটা জায়গায় থাকি এবং আমরা ভার্চুয়ালি আরেকটা জায়গায় থাকি, এবং এইটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, একটা সংঘাত আছে। আমরা মেলানোর চেষ্টা করি। একটা হলো কিছু জিনিস মেলে, কিছু জিনিস মেলে না, কিন্তু আমরা শেষ পর্যন্ত গিয়ে যে সাডেন যে ওই যে বলতেছিল, তো অরিন যে কথাগুলো বলতেছিলেন যে আমরা হলো ভার্চুয়াল জগতে এমন একটা আদর্শ জায়গা তৈরি করে নিয়েছি যে বার থাকবে, সি বিচ থাকবে, হই হল্লা করার ব্যাপার থাকবে, নানানভাবে উপভোগের ব্যাপার থাকবে, কিন্তু এগুলো আমাদের এখানে কিছু নাই বা আমাদের আয়ত্তের মধ্যে নাই। কিন্তু আমরা ভার্চুয়ালি ওরকম একটা শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণ না, আকাঙ্ক্ষিত একটা জায়গা আর কথা আমরা চিন্তা করি, যে জায়গাটা আমাদেরকে হলো ভার্চুয়াল যে আকাঙ্ক্ষা সেইটা পরিপূর্ণে সহায়তা করবে। কিন্তু বাস্তবে যখন আমরা বের হচ্ছি এই শহরের মধ্যে, তখন এই গরম, ঠান্ডা ঠান্ডা বরফ যদি পড়তো, আমাদের ভার্চুয়াল রিয়েলিটিটা আমরা যেরকম একটা শহরের মধ্যে ভার্চুয়ালি বাস করি এবং লাইক পেতে থাকি, কমেন্ট পেতে থাকি, সেই শহরটা মনে হয় প্রচণ্ড একটা নিয়ম কানুন সেখানে চলছে, বরফ পড়ছে, তারপরে হলো বড় বড় সবার জন্য সেখানে হলো বারে গিয়ে মদ খাওয়ার ব্যবস্থা আছে, তারপরে হলো নিজেদের মধ্যে মেলামেশা এইগুলোর ব্যবস্থা আছে, ছেলে মেয়েদের মধ্যে বা অন্য যে কারো মধ্যে মেলামেশার ব্যবস্থা আছে। তো সেরকম একটা জায়গার কথা আমরা ভার্চুয়ালি হয়তো আমরা প্রত্যেকেই ওরকম একটা জায়গায় বসবাস করি। আমাদের একটা কল্পনার জগৎ আছে। আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য ইনফরমেশনগুলোর মধ্য দিয়ে আমরা হলো যত ইনফরমেশন নিজেদের মধ্যে গ্রহণ করি, এই সব দিয়ে আমরা আমাদের একটা কল্পনার জগৎ আছে, যে জগতের একটা অংশীদারিত্ব আমাদের আছে। সেটা হয়তো সামনে যদি মেটা যদি ওই ভার্চুয়াল রিয়েলিটির সুযোগটা দেয়, সেই জগতেই হয়তো আমরা বসবাস করতে যাব মানসিকভাবে, কিন্তু ফিজিক্যালি এখানেই আমরা থাকবো এবং এইখানেই দুঃখটা তৈরি হচ্ছে। এবং মৃদুলের মধ্যে দেখছি যে নর্মালি দীর্ঘ কবিতা যখন মানুষ লেখে তখন একটু নিচ থেকে শুরু করে, তারপরে দীর্ঘ কবিতার একটা ব্যাপার থাকে যে একদম ধীরে 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 তালটা উপরে উঠতে থাকে এবং নিচে নামতে থাকে, এরকম আপ ডাউনটা খুব বেশি থাকে, কিন্তু নর্মালি নিচু কণ্ঠ থেকেই বেশি শুরু করে। এবং আমি অবাক হয়ে দেখলাম যে মৃদুল হলো
মাঝে মাঝেই খুবই রাগী কণ্ঠ হয়ে উঠছে, মাঝে মাঝেই সরাসরি বলে দিচ্ছে, মাঝে মাঝেই হলো কথাগুলো একদম স্পষ্টভাবে এমনভাবে দেখছে যে সেই কথাগুলো শেষ পর্যন্ত আর কবিতার জায়গায় থাকছে না। অবশ্য মৃদুলের এটা একটা পুরো বইয়ের মধ্যেই এই জিনিসটা বলতে হবে যে তার একটা সাধুবাদ অবশ্যই প্রাপ্য, যে কবিতা করে তোলার যে ব্যাপারটা, কাব্য করার, যেটাকে আমরা বলি যে সাহিত্য করার ব্যাপার, সেই জিনিসটা মৃদুল সচেতনভাবে এড়িয়ে গেছেন। শুধু কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে তিনি সাহিত্য করার একটা এই জায়গাগুলো আমি বলবো যে এক ধরনের তার পতনই। যেমন কিছু জায়গায় উদ্ধৃতি, যেগুলো পুরনো কবিতার যে উদ্ধৃতিগুলো, যেমন এটাকে অবশ্য অরিন খুব প্রশংসা করেছেন, কি যেন ইন্টারটেক্সচুয়ালিটি। তো ইন্টারটেক্সচুয়ালিটি বলে অরিন কিন্তু এটাকে প্রশংসা করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে মৃদুলের এই বইটার মধ্যে, এই সরল পথ, এই বইটার মধ্যে এটা তার একটা দুর্বলতার দিক। কারণ হলো যে সে এই ইয়েগুলো ছাড়াই মানে নিজেকে এক্সপ্রেস খুব ভালোভাবেই করতে পারতেছিল। কিন্তু আমি একটা মানে ইন্টারটেক্সচুয়ালিটির মধ্যে একটা হলো তাকে খুবই ধন্যবাদ দিব, বা তার আমি নিজে এনজয় করেছি, সেটা হলো যে যখন ওই কোরআনের ইয়েগুলা মানে যে কেয়ামতের ব্যাপারগুলা আসতেছিল, হ্যাঁ নুহের নৌকাটাতে আসতেছি, মৃদুলের একটা মূল আইডিয়ার জায়গা তো এখানে, ওই জন্য ওখানে একটু পরে আসতেছি। সেটা হলো যে যখন এই কোরআনের যে কিয়ামত অনিবার্য, ধ্বংস হবে, তো এখানে হলো নুহের নৌকার যে আপনি যেটা বললেন সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মৃদুলের ধারণার মধ্যে, এই বইয়ের মধ্যে একটা ধারণা খুব স্পষ্ট, যে মৃদুল বিশ্বাস করে যে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া উচিত, আর কি ধ্বংস হয়ে যাওয়া উচিত, কিয়ামত হবেই, কিয়ামত অনিবার্য এবং এইটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং বারবার সে এগুলো বলতেছে, সে ইয়েতে যাচ্ছে ক্রস ফায়ার, এখানে যে যৌন অবদমন, যৌন আকাঙ্ক্ষার এখানে অসহনীয় জীবনযাপন, নানা কিছু ধরে, কিন্তু বেসিক জায়গা হলো যে পৃথিবীটা ধ্বংস হবে এবং এইটা নিয়ে তার কোনো অনুশোচনা নাই, সে এইটাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে। কিন্তু এখানে নুহের নৌকার উদাহরণ কয়েকবার আসছে, তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো সে বলতেছে যে স্পেসশিপ, মানে নূহ নবী যেমন পানিতে নৌকা ভাসিয়ে দিয়েছিলেন, সে এখানে বলতেছে যে স্পেসশিপে করে একটা সার্ভাইভালের কোনো একটা উপায় বের করা যায় কিনা, বা সেখানে হলো মানুষের যে স্মৃতি বা মানুষের যে তথ্য সেগুলো নিয়ে যাওয়া যায় কিনা, এরকম ব্যাপারগুলো হলো মৃদুলের কিছু সাজেশন ছিল। কিন্তু বেসিক জায়গা হলো যে মৃদুল মনে করে যে দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত আসবে, ডুমসডে আসবে, এবং সেইটার মধ্য দিয়ে একটা নতুন কিছু হলেও হতে পারে, বা এটা শেষও হয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তো কবিতার জায়গা থেকে আমার কাছে এই আইডিয়াটা ভালো মনে হয়, যে বিগ আইডিয়া, যে সে এমন কিছু বড় বড় জিনিস ডিল করতেছে এই কবিতার বইয়ের মধ্যে, যেই জিনিসগুলো হলো বেসিক থিঙ্কিং, মানে মানবজাতির বেসিক থিঙ্কিংয়ের অংশ। কারণ আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা রিলিজিয়নেই এই কিয়ামত বা ডুমসডে বা এই ব্যাপারগুলো আছে। এখন আমাদের কাছে মনে হয় যে এটা খুব অকল্পনীয়, অনেকের কাছে মনে হতে পারে যে এটা একটা অকল্পনীয় ব্যাপার, কিন্তু এইটা আসলে কালেকটিভ যে স্মৃতি, সেই স্মৃতিরই অংশ। কোনো না কোনোভাবে মানবজাতি এই আইডিয়াটার মধ্যে ঢুকে গেছে যে এই পৃথিবীর একটা শেষ ঘটবে এবং শেষ ঘটার মধ্য দিয়ে একটা সমাধান আসবে। ধর্মগ্রন্থগুলো আমাদেরকে এরকম একটা ব্যাখ্যার মধ্যে নিয়ে গেছে যে এই সমস্ত কিছু অনাচার, অবিচার, অন্যায়,
প্রকৃতি ধ্বংস, মানবজাতির এই সেই সব কিছুর অন্ত ঘটবে একটা দিনে, যখন হলো এই যে কবিতার বইয়ে আছে যে শিশুরাও মাতৃগর্ভ থেকে বের হয়ে আসবে, মৃতরা জেগে উঠবে, আকাশ নেমে আসবে, নানান কিছু হবে, এর মধ্য দিয়ে একটা সমাধান হবে। তো মৃদুলের এই বইয়ের মধ্যেও ওরকম একটা সমাধান, মানে এই পৃথিবীর একটা ধ্বংস আসবেই এবং সেইটার জন্য অপেক্ষা করা বা সেইটাকে ওয়েলকাম জানানোর একটা ব্যাপার এখানে আমি খেয়াল করেছি। তো তার ফিলোসফিক্যাল জার্নিটার জায়গায় আমার কাছে মনে হয় যে মৃদুল যে এরকম একটা জায়গায় উপস্থিত হলেন এবং এই বইটার নাম এই সরল পথ দিতে পারলেন, সেইটা খুব সিগনিফিক্যান্ট। এবং বইয়ের সজ্জা, অন্যান্য সমস্ত কিছু মিলে আমার কাছে মনে হয় যে মৃদুল হলো এমন একটা জায়গায় উপস্থিত হয়েছেন যেইটাকে আমরা সিরাতুল মুস্তাকিম, যেটা আমি ওই ছোট একটা আলোচনা করেছিলাম যে এই সরল পথ কথাটা মৃদুল আসলে কোথা থেকে নিয়ে আসলেন। তো আমার কাছে মনে হয় যে সিরাতুল মুস্তাকিম যা এইটা হয়তো তাকে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করেছিল। তো খুব ইন্টারেস্টিংলি ওই বইটার নাম যেন কি, ওই যে বিয়ং চুল হানের ওই যে দড়ি ছেঁড়া বইটা, বার্ন আউট সোসাইটি। তারপরে আরেকটা যেন কি উনি একটা লিখছে, ওই বইটার নাম আমি ভুলে গেছি। না, যাই হোক, ওই বার্ন আউট সোসাইটিতে উনি বলতেছেন যে আমাদের এই সমাজে আগে ছিল মানুষ হলো এই উৎপাদন ব্যবস্থার মধ্যে একটা আনুগত্যের ব্যাপার ছিল এবং আনুগত্য থেকে তারা হলো আনুগত্য শিখত এবং ডিসিপ্লিন শিখত। সেখান থেকে মানুষ আসলে চলে গেছে হলো নিজেদের অধীন হয়ে গেছে, মানুষ হলো বেশি প্রোডাক্টিভ হয়ে গেছে এবং এ প্রোডাকশন মানে একটা চক্রের মধ্যে ঢুকে গেছে। তার আসলে করার কিছু, তাকে ছুটি দিলেও সে কিছু করতে পারে না, সে হলো ওইখানে একটা বাধা পড়ে গেছে। তো সে হলো এমন একটা সংকটে যে এই কাজের মানে নিজে নিজেই সে কাজ করতে থাকে, সে সেলফ ডিপেন্ডেন্ট, অন্যের উপরে অন্য কেউ তাকে বাধ্য করে না কাজ করতে, কিন্তু সে নিজে নিজেই কাজ করতে থাকে এবং অতিরিক্ত কাজ করতে থাকে। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে থাকে। সে তাকে যখন উইকেন্ড দেওয়া হয় তখনও সে কাজ করে, তখনও সে মেইল পেতে থাকে নানা। আসলে মাহবুব ভাই মনে হচ্ছে যে একটু ফাঁকি ঝুঁকি দিয়ে 30 মিনিট কভার করলেন। নিজস্ব একটা মানে ভাবনা বলি, সেটা হচ্ছে যখন তাসনুবা অরিন পুরো বইটা নিয়ে একটা গ্রামাটিক্যাল বা তার যে একটা হোমওয়ার্ক ছিল সে যখন উত্থাপন করলো, আমার কাছে মনে হলো যে এরপরে আর কিছু হতে পারে না, এরপরে আসলে কি হতে পারে সেটার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো যাই হোক, একটা গল্প বলি। আসলে অনেক তো শুনলাম, মানে অনেক এই সরল পথ নিয়ে অনেক কথা শুনছি, সবার আলোচনা শুনছি, যার যার অবজারভেশন শুনছি। আমার একটা ভাবনা হচ্ছে সেই প্যারোডি, আমার কাছে মনে হয়েছে বইয়ের ওই পার্টটা ছিল প্যারোডি। এই যখন রবীন্দ্রনাথ চলে আসছে, জীবনানন্দ চলে আসছে, বিভিন্ন ক্যারেক্টার চলে আসছে, তো সেখান থেকে আমি একটা গল্পে চলে যাই, অন্য একটা গল্প এর থেকে বেরিয়ে। সেটা হচ্ছে কৈশোরের ডুব সাঁতারের গল্প। নড়াইলের চিত্রা নদীতে ডুবে যাচ্ছিল এক কিশোর। সাঁতার জানা মানুষ, কিন্তু স্রোতের মধ্যে কিভাবে সাঁতরে পাড়ে উঠবে সেটা নিশ্চয়ই একজন সাঁতার জানা মানুষ যখন ডুবে যাচ্ছে তার মাথার মধ্যে কাজ করবে না। এবং সেই কিশোর যখন বুঝতে পারলো যে সে আর ফিরতে পারছে না পারে, স্রোতের যে একটা জোয়ারের যে স্রোতটা তাকে কিন্তু রীতিমতো সেই পানিতে তলিয়ে দিচ্ছিল। কিশোর পানি খেতে খেতে একদমই নাস্তানাবুদ, মৃত্যুর মুখোমুখি সেইবারও। সে চিন্তা করছিল, আমি বুঝি আমার এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি অন্য কোথাও। হয়তোবা ডুবে যেতে যেতে ঠিক ছোট্টবেলার গল্পগুলো বা সেই চিত্রগুলো এবং প্রিয়জনের ছবি তার চোখের সামনে ভাসছিল। সে ডুবছিল এবং কৈশোরের জলস্রোতের আনন্দ সাঁতার যেন
করুণ পরিণতির দিকে ধাবিত করছিল। আর ঠিক তখনই কিশোরের বেঁচে ফেরা সম্ভব হলো তার বন্ধুর জন্য। সেই বন্ধুটি হলো রাজু। আমি জানি না আজকে এই অডিটোরিয়ামে তিনি উপস্থিত আছে কি না। তিনি এক ধন্যবাদ প্রাপ্য, কারণ তিনি যদি না থাকতেন সেদিন, তাহলে হয়তোবা সেই দুরন্ত কিশোর আজকে মৃদুল মাহবুবকে আমরা এখানে পেতাম না। এই গল্পটা বললাম এই কারণে যে আমরা হয়তোবা সবাই শেষ সময়ে এসেও বাঁচতে চাই সব কিছুর বিনিময়, এবং কখনো কখনো বা আমাদের মনে হয় যে আমরা অমরত্ব লাভ যদি করতে পারতাম, অর্থাৎ আমাদের জীবনের কাছে আমরা হয়তোবা অমরত্বের সন্ধান করি, আর আমাদের অমরত্বের বাসনা ব্যাপক। অমরত্ব সংক্রান্ত সকল যোগব্যায়াম ও বিশ্বাস আমরা চর্চা করি। অমরত্ব চাই আমাদের যে কোনো মূল্যে। এই জন্য আমরা জীবিত অবস্থায় আমাদের আত্মা ও মনকে ভার্চুয়াল মেশিনে প্রতিস্থাপন করেছি। বাস্তবতায় আমি আর কোথাও নেই। আমার ভার্চুয়াল চরিত্রটি সকলে চেনে। আমি বলে কোনো ব্যক্তি নাই এই দুনিয়ায়। জীবিত অবস্থায় স্বর্গ নরকের দ্বার পার হয়ে পৌঁছে গেছি অমরত্বের দেশে। পলসিরাতের সময় পাহারাদার ফেরেশতাদের শুধু আমি জানিয়েছি আমি একটা রক্ত মাংসের মানব জীবন ছিল দুনিয়ায়। ধর্ম থেকে দর্শন শাস্ত্র, মনোজগৎ অমরত্বের সন্ধান করে, হয়তোবা করে, হয়তোবা করে না, সে উত্তর আমাদের জানা নেই। তবুও খুঁজে যায় এই সরল পথ। ডেকে নিচ্ছি এই সময়ে এসে কথা সাহিত্যিক, প্রাবন্ধিক আবু হেনা মুস্তফা এনামকে। ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আমিও বুদ্ধিজীবীদের পথ অনুসরণ করে নিজ দিয়েই এলাম, যদি ছিটেফোঁটা জ্ঞান অর্জন করা যায় সেই প্রত্যাশায়। প্রথমেই বলতে হয় যে মৃদুল মাহবুব তার এই সরল পথ বইটি পড়তে গিয়ে আমার যে উপলব্ধি হলো, পথটি মোটেও সরল নয়। ভয়াবহ এক নিষ্প্রদীপ অন্ধকারের ভেতর দিয়ে যেন আমাকে যেতে হয়েছে, এবং এক অবসাদ হচ্ছে, বিবমিশা হচ্ছে, বিষণ্ণতায় আক্রান্ত হচ্ছি। এইসব অভিজ্ঞতার মধ্য দিয়ে অনুভূতি হচ্ছিল বা উপলব্ধি হচ্ছিল যে একজন কিভাবে জল প্রিজমের গান গাইতে গাইতে কোনো এক কাছিমের গ্রামে এসে উপস্থিত হচ্ছেন। তিনি একজন একাকী মানুষ, একাকী মিথ হয়ে উঠছেন, এবং আমরা দেখছি যে কবিতা, কলাভবনে, শিল্প ও সাহিত্যের ব্যবহারিক নানান প্রয়োগ নিয়ে তিনি ভাবছেন। তো তার এই জার্নি, তার এই যাত্রা, সেই যাত্রা পাঠ করতে গিয়ে আমার মনে হয়েছে যে তিনি আসলে একটি বৈপরীত্যের মধ্যে বাস করছেন। কেননা তার এই সরল পথ কাব্যগ্রন্থের যে দীর্ঘ কবিতা একটি, সেখানে সেই জগৎটি কোনোভাবেই সরল নয়। নানান ধরনের কুয়াশা বিদীর্ণ, দূষণ চিহ্নিত এবং ভয়াবহ রকমের নিঃসঙ্গতার মধ্যে তিনি আক্রান্ত। প্রথমেই তিনি শুরুই করেছেন তার সেই নিঃসঙ্গতার কথা বলে। তিনি বলছেন যে তুমি যে নিঃসঙ্গ সে কথা বলতে পারছো না কাউকেই। এই যে বলতে না পারার ব্যর্থতা, যেটা আমাদের আগের আলোচক সবাই বলেছেন, সেই বলতে না পারার ব্যর্থতা আসলে এক ধরনের অন্ধকার সমাচ্ছন্ন সময় এবং দিগন্ত দ্রাঘিমা থেকে আসে। যে দ্রাঘিমায় তিনি বাস করছেন সেখানে তিনি কোনো আলো দেখেন না, যদিও তিনি আলোর সন্ধানী। কিভাবে আলোর সন্ধান তিনি করছেন বা খুঁজতে চাইছেন সেটা আমরা ক্রমশই দেখব। এই যে অন্ধকার বা নিষ্প্রদীপ সময়ের কথা বলছিলাম, এটা খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এর যে সময়ের যে যাত্রা, সেটা আমাদের টি.এস. এলিয়ট, বোদলেয়ার, মালারমে থেকে আমাদের এই সাহিত্যের চৌকাঠে এসে পৌঁছায়। অন্যদিকে ছিলেন প্রুস্ত, ফকনার, দস্তয়েভস্কি, তলস্তয় এরা। অর্থাৎ একদিকে কবিতার যে যাত্রা, অন্যদিকে কথা সাহিত্য। তার প্রভাব বা তার স্ফুরণ, তার স্পর্শ আমাদের এই অঞ্চলে বাংলা ভাষার সাহিত্যে আমরা লক্ষ্য করেছি। একইভাবে কিন্তু সেই যে সময়ের উদযাপন, সময়ের প্রভাব, সময় আমাদেরকে কিভাবে তাড়িত করে,
তার মধ্য দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি নতুন এক ধরনের যাত্রার মধ্য দিয়ে। সেখানে আমরা দেখছি যে মৃদুল তার যে সরল পথ, সেই সরল পথ সেখান থেকে কিছু গ্রহণ করছেন। পরবর্তীকালে আমাদের এই অঞ্চলের বা বাংলা ভাষার যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল, জীবনানন্দ এবং কখনো কখনো লোককবির যে নানান উদ্ধৃতি, কবিতার অংশবিশেষ বা খণ্ডাংশ তিনি গ্রহণ করছেন, তার মধ্য দিয়েও তিনি নিজেকে কোথাও একটা জায়গায় উপস্থিত হতে চেয়েছেন। যেটা বলছিল আমাদের অরিন বলেছেন যে ইন্টারটেক্সচুয়ালিটি, তো এই যে ইন্টারটেক্সচুয়ালিটির যে ব্যবহার বা প্রয়োগ, সেটা নিয়ে যে একটি কথা বলতে চাই। অনেকগুলো জায়গাতেই আমরা দেখব যে তিনি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করছেন, জীবনানন্দকে উদ্ধৃত করছেন, কোথাও নজরুল, আবার কোথাও কোথাও কয়েকজন লোককবির সামান্য কিছু পংক্তির ইশারা আমরা পেয়েছি বা শব্দচয়ন পেয়েছি। এটাকে বলা যায় যে ইনোভেটিভ ক্রস পলিনেশন, অর্থাৎ সৃষ্টিশীল পরাগায়ন, যেটার আমরা লক্ষ্য করি যে টি.এস. এলিয়ট এই যে সৃষ্টিশীল পরাগায়ন বা ইনোভেটিভ ক্রস পলিনেশনে অত্যন্ত চমৎকারভাবে তিনি প্রয়োগ করেছিলেন। বোদলেয়ারের একটি কবিতা, সেখান থেকে তিনি তার যে দ্য লাভ সং অফ জোসেফ আলফ্রেড প্রুফক, এই কবিতায় তিনি গ্রহণ করছেন তার চমৎকার একটি উদ্ধৃতি, যে বোদলেয়ারের লেভ ফ্লর দু মাল কবিতার একটি অংশ, দ্য নেভার টার্ন অ্যাসাইড ফ্রম দেয়ার ফ্যাটালিটি অ্যান্ড উইদাউট নোয়িং হোয়াই দে অলসো সেজ লেটস গো। টি.এস. এলিয়ট তার এই কবিতাটি শুরুই করছেন লেটস গো দিয়ে, যেখানে আমরা দেখছি যাদের দি নেভার টার্নড অ্যাসাইড ফ্রম দেয়ার ফ্যাটালিটি এবং উইদাউট নোয়িং এর একটা চমৎকার অনুরণন আমরা তার কবিতার মধ্যে পেয়েছি। এই যে সৃষ্টিশীল পরাগায়ন বা ইনোভেটিভ ক্রস পলিনেশন, এই কাজটা আমরা আমাদের বাংলা সাহিত্যেও দেখব, যে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করছেন কোথাও কোথাও, উদ্ধৃত বলতে কবিতার খণ্ডাংশ অথবা কখনো কখনো বাক্যের খণ্ডাংশ, সেগুলোকে তিনি তুলে আনছেন। সুধীন্দ্রনাথ দত্তের কবিতার মধ্যেও আমরা যেমন পেয়েছি, পরবর্তীকালে আরও অনেকেই এই কাজগুলো করেছেন, সমসাময়িক অনেক কবিদের মধ্যেও আমরা দেখছি। এটার মধ্য দিয়ে এই যে কোনো একটা কবিতার পূর্ববর্তী কবিতার কোনো একটি উদ্ধৃত বা খণ্ডাংশ সেটি নিজের কবিতায় গ্রহণ করা এবং সেটিকে উদ্ধৃতির বাইরে নিয়ে যাওয়া, অর্থাৎ লাইসেন্স প্লেটটি বদলে ফেলা, এটি আসলে অত্যন্ত চমৎকার একটি কাজ। আমি মনে করি যে এই যে সেখানে তার নতুন এক ধরনের পরাগায়ন ঘটছে। মৃদুল মাহবুবের প্রচুর কবিতার মধ্যে আমরা সেই কাজটি দেখতে পাবো। যেমন শুরুই হচ্ছে তার প্রথম এই যে দীর্ঘ কবিতার প্রথম পৃষ্ঠাতেই এরকম রয়েছে যে আজ সুরের আগুন জ্বলে ওঠে, নিঃসঙ্গতায় বেজে ওঠে রশিদ, মেটাল লালন মেটালিকার বেজের কাঁপনে ধমনী ফেটে যায়। একটু পরে আবার দেখব যে লাশ কাটা ঘরে মৃত মানুষের হা করা বুকের ভেতর যে হৃদ মাংসপিণ্ড। ঠিক একইভাবে আমার আর একটা কথা মনে পড়ছে যে বিনয় মজুমদার তার আত্মস্মৃতিতে লিখছেন যে সম্ভবত তার কাছে বেশ আগে পড়া আমার, যদি স্মৃতি আমাকে বিভ্রান্ত না করে, তাহলে কৌরব পত্রিকা থেকে তার কাছে কবিতা চাওয়া হয়েছিল। তো অনেক দিন পর তিনি একগুচ্ছ গান লিখে পাঠান। তো সম্পাদক দেখলেন যে সেই গানগুলো আসলে রবীন্দ্রনাথের লেখা। যখন বিনয় মজুমদারকে আবার জানানো হলো, তো বিনয় মজুমদার তখন বললেন যে গানগুলো আসলে তিনিই লিখতে চেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ লিখে ফেলেছেন, তো তোমরা রবীন্দ্র বিনয় গীতি নামে ছেপে দাও। যাই হোক, এটা হয়তো আমরা পরিহাস করে বা ঠাট্টার ছলে, আড্ডার ছলে বলতে পারি, কিন্তু এই যে অন্যের কবিতার উদ্ধৃতি, অন্যের কবিতার খণ্ডাংশ সেটা নিজের কবিতায় গ্রহণ করা, শুধু কবিতা নয়, অন্যান্য সৃষ্টিশীল মাধ্যমেও সেটা হতে পারে, এবং সেই লাইসেন্স প্লেটটি বদলে দেওয়া, এটি আমার কাছে মনে হয় যে কবির অত্যন্ত ক্ষমতার একটা ব্যাপার থাকে। যেমন মৃদুলের এখানে আমি দেখব যে জীবনানন্দের 8 বছর আগের একদিন বা অন্যান্য বেশ কিছু কবিতা, অনেকগুলো পংক্তি তিনি ব্যবহার করছেন, কিন্তু জীবনানন্দ যে বিন্যাসগুলো করেছিলেন কবিতায় পংক্তির, এখানে মৃদুল সেই বিন্যাসটা ভেঙে দিচ্ছেন, বরং একটা নতুন ফর্ম দিচ্ছেন তিনি। কোথাও কোথাও নতুন নিজের মতো করে একটা দুটো শব্দ পাল্টে দিচ্ছেন, বদলে দিচ্ছেন, এবং নিজের যে উপলব্ধি, নিজের যে অনুভূতি, সেটাকে তিনি নানানভাবে সম্প্রসারিত করবার চেষ্টা করছেন।
তো এই যে তার একটা জার্নি, দীর্ঘ কবিতা, এখানে আমরা আগের দুজন আলোচকের দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে মৃদুলের কবিতার অনেকগুলো পংক্তি আমাদের শুনবার অভিজ্ঞতা হলো। কাজেই সেই পংক্তিগুলোর পুনরাবৃত্তি বা আবার পড়তে আমি চাই না, কিন্তু যেটি আমার মনে হয়েছে সেটাই হচ্ছে যে এই যে দীর্ঘ কবিতার কথা আমরা বলছি, মৃদুলের এই বইটির মধ্যে বোধহয় 3টা বা 4টা স্ট্যান্জা আছে যেখানে কিছু কিছু স্কেচ দেওয়া আছে, ফলে পাঠক হিসেবেও একটা রিলিফ পাবার সুযোগ থাকে। সেটা ভিন্ন কথা, কিন্তু মূলত দীর্ঘ কবিতায় কি থাকে, আমার যেটা মনে হয় যে দীর্ঘ কবিতায় নিশ্চয়ই কোনো একটা কেন্দ্রীয় বিষয় বা কেন্দ্রীয় একটা ভাব, কেন্দ্রীয় একটা চিন্তা অথবা কোনো একটা অনুভূতি খেলা করে। সেটাকে যদি আমরা একটা বৃত্তের কেন্দ্র হিসেবে ধরি, বৃত্ত না ধরে সেটার চারপাশে চতুর্ভুজ বা নানান ধরনের কোনো পরিসীমা যদি বিস্তৃত হয়, তাহলে এটি যে বিন্দুটি হচ্ছে কবির চিন্তার কেন্দ্র, সেখান থেকে নানান ধরনের অনুভূতি বা নানান ধরনের ভাবনার বিচ্ছুরণ ঘটছে বা গুচ্ছ গুচ্ছ ভাবনার বিচ্ছুরণ ঘটছে। মৃদুল সেই কাজটি করেছেন এবং আমার এই কাব্যগ্রন্থটি পড়তে গিয়ে মনে হয়েছে যে প্রথমেই যেটা তিনি বলেছেন, যেটা দিয়ে আমি শুরুই মূলত করেছিলাম, যে নিঃসঙ্গতা। তো সেই যেটা আমরা বললাম যে টি.এস. এলিয়ট, বদলা থেকে শুরু করে নিঃসঙ্গতার এই চর্চা, আমাদের পূর্ববর্তী আলোচকরাও বলেছেন যে এটা তো একটা মিথিক্যাল টার্ম, যে কারণে মনে হয় তার আগের একটি বইয়ের নামও যে মানুষ একাকী একটি মিথ। যখন এই কথা বলি তখন তো আমাদের জোসেফ ক্যাম্পবেলের কথা মনে হয়। তিনি তো বলছেন যে মানুষ প্রতিনিয়তই নতুন নতুন মিথের জন্ম দেয়। তো মৃদুলও এভাবে নিঃসঙ্গতাকে একটা মিথের মতো নতুন একটা সৃষ্টিশীলতার জায়গায় পৌঁছে দিতে চেয়েছেন। সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, কেননা পাশাপাশি এই যে দীর্ঘ কবিতার যে এই নিঃসঙ্গতাকে তিনি কেন্দ্র হিসেবে দেখছেন এবং তার যে নানান ধরনের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, যেখানে তার আত্মবিচ্ছিন্নতা, যেখানে সমাজ থেকে বিচ্ছিন্ন, যেখানে তিনি তার স্পিরিচুয়ালিটি থেকে বিচ্ছিন্ন, যেখানে তিনি রাষ্ট্র, সমাজ, শাসক, বিপ্লব, শ্রেণী সংগ্রাম সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন। এই যে বিচ্ছিন্ন হয়ে হয়ে নিজেকে কোনো একটা জায়গায় কেন্দ্রীভূত করা, সেটা সেই কারণেই সম্ভবত তিনি এরকম একটি দীর্ঘ কবিতার হতে পারে, সেটা পাঠক হিসেবে আমার অবজারভেশন যে এটা হতে পারে। কেননা পাশাপাশি আমরা তো এরকম ক্ষুদ্র কবিতাও দেখেছি যে যেখানে হয়তো এমন দীর্ঘ বা প্রলম্বিত লয়ের কোনো ব্যাপার নেই, যেমন আমরা জেন কবিতার কথা জানি, হাইকু, বা হচ্ছে এখন যে আফগানিস্তানে পশতু ভাষায় লান্দাই কবিতা লেখা হচ্ছে, যে চার পংক্তির বা 4 স্ট্যাঞ্জার, সেখানেও খুব সংহত ছোট পরিসরে একটা বিস্তীর্ণ জীবনকে তুলে আনা হচ্ছে। তাহলে কেন দীর্ঘ কবিতা? তার মানে দীর্ঘ কবিতার কাল শেষ হয়ে যায়নি। আমাদের মধ্যযুগ জুড়ে আমরা পেয়েছি যে শত শত পৃষ্ঠার দীর্ঘ কবিতা, তাই না? এবং পরবর্তীকালেও আমরা দেখছি যে আমাদের দীর্ঘ কবিতা রচনার চর্চা শেষ হয়ে যায়নি, এখনও লেখা হচ্ছে। গত বছরেও আমি এরকম বই সংগ্রহ করেছি, তার আগের বছরেও করেছি। অর্থাৎ এই সময়ের যারা তরুণ, যারা লিখছেন, তাঁরাও দীর্ঘ কবিতার চর্চা করছেন। মৃদুলও তাদেরই একটি অংশ, সহযাত্রী। তো যেটা বলছিলাম যে দীর্ঘ কবিতায় তাহলে মৃদু বা ক্ষুদ্র কবিতার মধ্যে যে সংহত একটা রূপের ব্যাপার থাকে, দীর্ঘ কবিতায় সেখানে কবির হয়তো তার অনুভূতির সম্প্রসারণটা আরও অনেক বেশি পরিসর পেয়ে যায়। এটি একটি পাঠক হিসেবে হয়তো বিশেষত আমার মতো পাঠক, যিনি বলা যেতে পারে প্রায় মূর্খ এবং অজ্ঞানতার একটা দিগন্তে বসবাস করি, তার কাছে এই পরিসরটা, মানে কবির এই যে দীর্ঘ কবিতার যে পরিসর, সেটা আমার জন্য বোঝাটা অনেক বেশি সহজবোধ্য বলে মনে হয়েছে বা হয়। আমার কিছু নোট নেওয়া ছিল, ফলে সেখান থেকে আমি আমার যেন সময় ক্ষেপণ না হয় সেই বিষয়টা ভাববার জন্যই এটা আমি করেছি। আরও একটি দিকে আমার দৃষ্টি দেবার আগ্রহ আছে, সেটা হচ্ছে মৃদুল বলছেন বেশ কোনো জায়গায়, এবং এরকম কিছু কিছু পংক্তি তিনি বারবার লিখছেন, তার কবিতার মধ্যে ফিরে ফিরে এসেছে, যে সেখানেও জলের মতো ঘুরে ঘুরে কথা বলে। এই যে ঘুরে ঘুরে তিনি একই পংক্তির পুনরাবৃত্তি ঘটছেন। যেমন একটি আছে যে আত্মহত্যার কোনো মানে হয় না, যদিও আমরা জানি যে আত্মহত্যার
এই যে মানে নীল বর্ষা প্রথমে কাকে বিদ্ধ করেছিল সেই ইতিহাস আমাদের অজানা, কিন্তু আমরা জানি যে গ্রিক এবং রোমান সভ্যতা সেখানে প্রচুর প্রতিভাবান মানুষ আত্মহত্যা করেছিলেন। এবং আশ্চর্যের ব্যাপার যে এত প্রতিভাবান মানুষ, তখন তো আত্মহত্যাকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে। এবং যখন এই যে আত্মহত্যার প্রবণতা, স্টোইকবাদী দার্শনিক সেনেকাও তিনি বহুবার প্রচেষ্টার পর তৃতীয় দিনে সম্ভবত তিনি তার স্বেচ্ছা মৃত্যুকে নিশ্চিত করতে পেরেছিলেন। এবং তার যে এই যে 3 দিনের যে মৃত্যুর জার্নি, সেটা ছিল প্রচণ্ড রক্তাক্ত একটা অভিজ্ঞতা। পরবর্তীকালে আমরা দেখব যে প্রচুর আমাদের চেনা, মানে পরবর্তীকালে আমরা জেনেছি এবং সম্প্রতিও আমরা প্রায়শই পাই এই সমস্ত আত্মহত্যার খবরগুলো। যখন নিৎসে বলছেন যে ঈশ্বরের মৃত্যু ঘোষণা করছেন, তখন আত্মহত্যা সম্পর্কে নতুন আর এক ধরনের বোধ তৈরি হচ্ছে। এবং কেউ কেউ বলছেন যে আত্মহত্যা পাপ নয়, এটি ভুল। অর্থাৎ কালে কালে আত্মহত্যা সম্পর্কে নতুন ভাবনা মানুষকে তাড়িত করেছে, মানুষকে নানানভাবে তার দৃষ্টি এবং চিন্তার পরিসীমাগুলো নানানভাবে বিস্তৃত করেছে। মৃদুল সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখছেন বা নিজের একটি দূরবর্তী অবস্থান তৈরি করছেন। সেটা আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ। এই যে নতুন করে ভাবনা যে আত্মহত্যা অনেক সময় তো একটা রোম্যান্টিকতার পর্যায়ে পড়ে যায়, যদিও আমার কাছে মনে হয় যে এটা অত্যন্ত দ্রোহ, অত্যন্ত দুঃসাহসিক এবং এই ধরনের একটি সিদ্ধান্তে উপনীত হওয়া, সেটা যে কোনো মানুষের জন্য, কেন একজন মানুষ আত্মহত্যা করে, তাই না? ফলে তার ভেতরের যে যন্ত্রণা, কষ্ট, যেটা আমরা বলছিলাম যে একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমাদের যাত্রা, যে কতটা অসহনীয় হয়ে উঠতে পারে জীবন নিজের কাছেই। ফলে আত্মহত্যার সৌন্দর্যও সে কারণে আবিষ্কৃত হয়েছিল আজ থেকে বহু বছর আগে। পরবর্তীকালে নানানভাবে দার্শনিকরা, যারা সমাজবিজ্ঞানী, সমাজতাত্ত্বিক, তারা দেখাচ্ছেন যে আত্মহত্যা, তার যে সমাজতত্ত্ব, তার যে মনস্তত্ত্ব, সেগুলোকে সেই জায়গা থেকে মৃদুল একটি দূরবর্তী অবস্থান তৈরি করছেন। সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হচ্ছে। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যেমন যেটা আমরা দেখব যে এই কবিতার মধ্যে বারবার তিনি বলছেন যে কেয়ামতকে অস্বীকার করো না, কেয়ামতকে সন্দেহ করো না। প্রথমত মনে হতে পারে যে তিনি কি আসলে তাহলে আমাদের প্রচলিত যে বিশ্বাস, প্রচলিত যে ধর্মের নিয়মতান্ত্রিকতাগুলো আছে, সেগুলোতেই কি তিনি তার নিজের আস্থাটা রাখতে চাইছেন? কিন্তু পরবর্তী পংক্তিগুলোতে বা এই কবিতার যখন আরও অগ্রসর হচ্ছি, তখন দেখছি যে তিনি আসলে তা নন। সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন। কিভাবে বেরিয়ে আসছেন? যেমন তিনি লিখছেন যে, ও আল্লাহ, আমার আল্লাহ, বেহেস্তের মাটির রং কি লাল, মানুষের ছাল ওঠা পেশির চিৎকারের মতো তার আলো। আরও এক জায়গায় লিখছেন যে, মানুষের দেহের ভেতরে কেয়ামতের আলো, বেহেস্তের অন্ধকার পথ। তার মানে হচ্ছে, বোঝাই যাচ্ছে যে প্রচলিত যে বিশ্বাস, প্রচলিত যে ধারণা আমাদের, সেই ধারণাগুলোকে তিনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এখানেই হচ্ছে কবিতার শিল্পশৈলী কি, সেটা পরে বলছি, কিন্তু একজন কবি তিনি যে ভাবছেন, তিনি যে নতুন করে দেখছেন জীবনকে, জীবনের চারপাশের যে বিবমিশা, যে অন্ধকার, যে হতাশা, যে রুগ্নতা, ক্লান্তি এবং ক্রমাগত রক্তশূন্য হয়ে ওঠা, সেখান থেকে নিজেকে তিনি অতিক্রম করতে চাইছেন। এবং সেই অতিক্রমের সূত্র তিনি এক জায়গায় বলছেন যে দেহের সাথে মিলনের ব্যর্থতা, এটাকেও তিনি অতিক্রম করতে চান। সেটা আমার কাছে এই কারণে মনে হয়েছে, এই যে বারবার ফিরে ফিরে আসা, ভেঙে দেওয়া, এই চিন্তাগুলোকে ভেঙে দেওয়া এবং এই একই ধরনের বাক্যাংশ সেগুলোকে উদ্ধৃত করা, তার মধ্য দিয়ে কি আসলে কোনো ম্যাটাফর তৈরি হচ্ছে? আমার ধারণা যে তিনি হয়তো এক ধরনের ম্যাটাফরিক্যাল কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে দেখবার চেষ্টা করছেন। এই হচ্ছে মোটামুটি তার কবিতার বিষয়, বা মোটামুটি এক ধরনের ধারণা দেবার চেষ্টা করলাম। আর একটি বিষয় আমার কাছে যেটা বলা দরকার বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে কোনো কবিতাই তো এক ধরনের শিল্পকলা দাবি করে, বা শুধু কবিতা কেন, যদি আমরা লেখালেখি, চর্চার অন্য যে কোনো ফর্ম, সেগুলো কোনো না কোনোভাবে এক ধরনের শিল্পকলা দাবি করে। যদিও আমরা এখানে শুনলাম যে আসলে তিনি
ঠিক কাব্যিকতা থেকে বের হয়েছেন, বা সাহিত্য করা, হয়তো সেটা স্যাটায়ার হতে পারে, যে সাহিত্য করা কোট আনকোট, সেখান থেকে তিনি বেরিয়েছেন, বা নিজের মতো করে, অর্থাৎ ফর্মগুলোকে মূলত ভাঙার চেষ্টা করছেন, চিন্তাগুলোকে ভাঙার চেষ্টা করছেন। যদিও আমরা দেখব যে ফরাসি যারা এখন লেখালেখির চর্চার সঙ্গে যুক্ত, বিশেষত ফিকশন, তারা চিন্তাকে কিভাবে ম্যাটাফরে পরিণত করা যায় সেই কাজটা করছেন। যদিও আমরা দীর্ঘদিন ধরে একটা ক্লিশে, এবং যেটা ডব্লিউ ইয়েটস বলছিলেন যে আমাদের যে গদ্য সেটা হচ্ছে আত্মার স্পর্শহীন সাংবাদিক অপভাষা, তো সেই অপভাষা থেকে বেরিয়ে আসার চেষ্টা হয়েছে দীর্ঘদিন ধরে, অনেকেই করছেন। তো ফরাসিরা যেটা করছেন সেটা হচ্ছে চিন্তাকেও তারা ম্যাটাফরে পরিণত করছেন, অর্থাৎ নিছক ফুল পাখি গাছের যে ইমেজ, সেই ইমেজগুলোকে ভেঙে মানুষের চিন্তা কতটা সুদূর প্রসারী হতে পারে এবং তার ইমেজ কিভাবে নির্মাণ করা যায়, তার ম্যাটাফর কিভাবে নির্মাণ করা যায়, সেই জায়গায় পৌঁছাচ্ছেন। অর্থাৎ শিল্পকলা কত দূর পর্যন্ত যেতে পারে। আর বলাই তো হচ্ছে যে কবিতা হচ্ছে, বিশেষত কবিতারাই মানে কবিরাই দাবি করেন যে এটা হচ্ছে সমস্ত শিল্পকলার একটা চূড়ান্ত রূপ। তো সেইখানে মৃদুল এই কাব্যগ্রন্থে আসলে কি করলেন সেটা আমাদের একটু দেখার ব্যাপার। যেমন আমরা বলছিলাম যে তার একটি অসাধারণ প্রবন্ধের বই আছে, যদি ভুল না করি সেটা হচ্ছে কবিতা কলা ভবন, এই ধরনের শিরোনামে। তো ওখানে ওটা আমি একটু উল্টাচ্ছিলাম, ওখানে প্রথম যে প্রবন্ধটি আছে সেটা হচ্ছে কবিতার ভবিষ্যৎ। তিনি খুব ইন্টারেস্টিং একটি বাক্য আছে আমার কাছে, আমি পড়ছি দুটো বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা জায়গা থেকে কোট করে। উনি লিখছেন যে শব্দজটকে কবিতা বলা যাচ্ছে না আর। খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ এই কথাটি। আরেকটি হচ্ছে তিনি আর এক জায়গায় লিখছেন যে নতুন কবিতা আসলে ভুল ব্যাকরণেই লেখা হয়ে থাকে, তবে মহৎ কবিতায় এই ব্যাকরণগত ভুলের দেখা মেলে না। দেখুন এই বার্তাটি কিন্তু খুবই জরুরি যে শব্দজটকে কবিতা বলা যাচ্ছে না। যেমন এডগার অ্যালান পো, যাকে আমরা মানে যার কবিতা এবং কথা সাহিত্য দুটোরই অসম্ভব মুগ্ধ পাঠক আমরা অনেকেই, এবং ব্যক্তিগতভাবে আমিও, তার কবিতা বিষয়ক যে চমৎকার প্রবন্ধ আছে সেখানে তিনি বলছেন যে কবিতার জন্য দুটো শর্ত খুব জরুরি। একটা হচ্ছে ইঙ্গিতময় অনির্দিষ্টতা, আর আমি আমার মতো করে ট্রান্সলেট করছি এটা, আর একটা হচ্ছে সাংগীতিক বহির্স্বর। যেমন যেটা আমরা মালার্মের মধ্যে দেখব যে স্টেফান মালার্মে, তা আমরা তো জানি যে পরবর্তীকালে আমাদের এখানে সুধীন্দ্রনাথ দত্ত সেই কাজগুলো করেছেন, যে কতটা সংহত করা যায় কবিতাকে, কতটা শব্দের বাহুল্য কমিয়ে আনা যায়, সেই কাজগুলো তিনি করছেন। এবং আমি দেখব যে মালার্মের কবিতা যে আপনাদের সবারই পড়া আছে, এবং সুধীন্দ্রনাথ তো বটেই, আমার অত্যন্ত প্রিয় কবিদেরও একজন যে সুধীন্দ্রনাথ দত্ত। তো মালার্মে তিনি তার এই যে প্রচুর শব্দের বাহুল্যগুলোকে ছেটে ফেলছেন, কিন্তু সেখানে তার যে সঙ্গীতময়তা সেটা অক্ষুণ্ণ থাকছে। এইটা খুবই অদ্ভুত আমার কাছে মনে হয়, যে এইটা তো আসলে অত্যন্ত কি বলবো, যে একজন কবি তার চিন্তা, তার শিল্পকলার ভাবনাকে কত দূর বিস্তৃত করতে পারেন, সেটি নিয়েই আসলে তার চ্যালেঞ্জ। তো সেটাই আমরা দেখছি যে আমাদের এর মধ্যেও রয়েছে, যেটা বললাম যে সুধীন্দ্রনাথ দত্ত। এবং এখানেও আমরা মৃদুলের কবিতার মধ্যে, যেহেতু একটি দীর্ঘ কবিতা, যেটি বলছিলাম যে দীর্ঘ কবিতায় হয়তো বিস্তৃত একটা পরিসর, যেখানে পাঠক হিসেবে এবং কবি হয়তো নিজেও যে একটা কি বলবো, যে একটা নতুন স্ফুরণ, অনেক কিছুকে অনেক স্বতঃস্ফূর্তভাবে বলে ফেলা, যেখানে আঁটোসাঁটো কোনো ভঙ্গি থাকবে না, অনেকটা মানে ছেড়ে দেওয়া, অর্থাৎ ওপেননেস, এই রকমের একটা ব্যাপার থাকবে। তো সেই কাজটি করতে গিয়ে মৃদুল, আমি দেখব যে এখানে অনেক ধরনের, যেটা আমরা আগেও শুনেছি যে অনেক ধরনের আঙ্গিককে তিনি একীভূত করছেন এই দীর্ঘ কবিতার মধ্যে। তো কোথাও ছোট পংক্তি, কোথাও দীর্ঘ পংক্তি, কোথাও গদ্যের টানে লিখে যাওয়া একটা দীর্ঘ প্যারা, সেটা রয়েছে। এটাও আমার কাছে খুব আকর্ষণীয় একটা ফর্ম মনে হয়, যে এই যে কবিতার যে ফর্মটাকে তিনি ব্যবহার করছেন। কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয়েছে, সেটা হচ্ছে যে প্রবন্ধে আসলে যুক্তির একটা ব্যাপার থাকে, যুক্তির একটা শৃঙ্খলা থাকে, চিন্তার একটা শৃঙ্খলা থাকে।
জটিল বিষয়কে আরও সহজ করে উপস্থাপনের একটা বিষয় থাকে, কিন্তু কবিতা কি আসলে যুক্তি থাকে? বরং কবিতায় তো অনুভূতির সম্প্রসারণ থাকে। যুক্তিকে যত বেশি পারা যায় ভেঙে ফেলা, সেটাই হচ্ছে কবিতার কাজ। কবিতা কত বেশি আমাদের ইন্দ্রিয়কে সজাগ করে তুলতে পারে, আমাদের ইন্দ্রিয়কে কতটা স্পর্শময় করে তুলতে পারে, কতটা সঙ্গীতের মতো বারবার বাজিয়ে তুলতে পারে, যন্ত্রের মতো তার ধ্বনি অনুরণিত হতে থাকে, আমাদেরকে স্পন্দিত করতে পারে। সেই ব্যাপারটা আরও বেশি সেখানে আমরা যাপন করি। তো এখানে কোথাও কোথাও আমার কাছে মনে হয়েছে যে মৃদুল এখানে দীর্ঘ কবিতার এই যে তার যে চর্চা বা দীর্ঘ কবিতার এই বই, এখানে প্রবন্ধের যে আঙ্গিক তিনি ব্যবহার করছেন, কোথাও কোথাও এই ধরনের এক ধরনের হয়তো তিনি ইচ্ছেকৃতই করেছেন এটা, যে প্রবন্ধ এবং কবিতাকে মিলিয়ে দেওয়া যায় কিভাবে। যেমন আমরা সৈয়দ হকের গল্পের মধ্যে দেখব যে তিনি শুরুতেই বলছেন যে এই গল্প প্রবন্ধটি, এরকম অনেকগুলো গল্প তার আছে যে শুরু হচ্ছে এভাবে। অর্থাৎ গল্প এবং প্রবন্ধের আঙ্গিককে কিভাবে মিলিয়ে দেওয়া যায়। শিল্প তো আসলে তাই, প্রতিনিয়ত যে তার আঙ্গিকটাকে ভাঙছে, তার শব্দবিন্যাসগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নানানভাবে সেই কাজগুলো হতে পারে। তো এইটা আসলে আমার একটা মানে ভাবনার বিষয় ছিল। আর আরেকটি বিষয় বলতে চাই, যেটা আমি স্কেপ করে গেছি, সেটা হচ্ছে মৃদুলের এই যে অনেকগুলো বা বেশ কিছু ফর্ম এখানে ব্যবহার করছেন। তো অনেক জায়গাতেই রয়েছে, সেটা হচ্ছে যে তিনি একই শব্দের, যেটা আমরা বলছিলাম যে একই বাক্যাংশ যেটাকে বারবার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন, এখানে একই শব্দের পুনরাবৃত্তিও আছে, যেটা আমরা দেখব যে 60-এর দশকে ইংল্যান্ডে লিভারপুলের কবিরা এই কাজটা করেছিলেন, বা তার যারা সাউন্ড পোয়েট্রি লিখতেন তারাও এই ধরনের যে একই শব্দকে বারবার ব্যবহার করছেন এবং তার মধ্য দিয়ে এক ধরনের মিউজিক তৈরি করার চেষ্টা করেছেন, যেটা আমাদের শামস রহমান করেছেন। আরও অনেকের কবিতার মধ্যেই আমরা পাবো। মানে শামস রহমানের কথাটা বললাম এই কারণে যে স্বাধীনতা তুমি তো আমাদের বহুল পঠিত এবং প্রচুর আমরা এই কবিতা নানান কারণে নানানভাবে পড়েছি। তো সেখানে স্বাধীনতা তুমি এই যে বারবার আবৃত্ত হচ্ছে, মৃদুল এই কাজটাও করেছেন। এটাও আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, কোথাও কোথাও তো এই যে একটা সিগনিফিক্যান্ট ব্যাপারকে কোনো একটা জায়গায় একটু প্রবেশ করিয়ে দেওয়া, অনুপ্রবিষ্ট হওয়া, তো সেটা খুব খুব ইন্টারেস্টিং কিছু বিষয় এর মধ্যে আছে। আর আরেকটি বিষয় আমি বলতে চাই, যেটা উনার প্রবন্ধের বইয়ে তিনি বলেছেন যে নতুন কবিতা আসলে ভুল ব্যাকরণে লেখা হয়ে থাকে। এই প্রবন্ধটি যখন আমি পড়ছিলাম তখন হঠাৎ করে আমার মনে হলো যে ফরাসি পল জুরদা, আপনারা নিশ্চয় জানেন তার নাম, যাকে বলা হয়েছিল যা তার প্রেমিকাকে একটি গদ্যে লিখতে হবে চিঠি। তো তিনি তখন এটা ভেবে বিস্মিত হয়েছিলেন, বিস্ময় ছিল তার যে তিনি জানতেন না কিভাবে গদ্যে লেখা হবে, কিন্তু যখন তিনি জানলেন যে গত 40 বছর ধরে তিনি গদ্যেই কথা বলছেন, তখনই মানে তার এই বিস্ময়টা আবিষ্কৃত হয়েছিল। তো আমি সেই বিস্ময়ের চেতনা, যে আসলে আমরা যে ভুল ব্যাকরণ বা ভুল ব্যাকরণেই লেখা দরকার, সেটা যে ভাবছি, তাহলে আমাদের গত 40 বছরের সেই বিস্ময় আমরা কি আসলে আমাদের আবিষ্ক্রিয়ার মধ্যে ধারণ করতে পেরেছি? আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আবুহেনা মুস্তফাইনামকে তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আসলে এই সরল পথে একটা জার্নি, সেখানে যুদ্ধ আছে, প্রেম আছে, সব কিছুই আসলে আছে, ভার্চুয়ালিটি থেকে সব কিছু। তবুও কেন যেন মনে হয়েছে যে আমরা এখানে কবি সব কিছু ধ্বংস দেখতে চায়, খুব সচেতনভাবে কিনা জানি না। যদি ধ্বংসই হয়, যদি যুদ্ধই লাগে এই পৃথিবীতে, তাহলে তো আমরা প্রত্যেকেই এই পৃথিবীর এক একজন সৈনিক। যদি সৈনিকই হই, তবে আমরা কোনো না কোনো সময়ে চাইব যুদ্ধটা শেষ হোক। যুদ্ধ শেষ হবে কিনা সেটা আমি বলতে পারছি না, তবে সৈনিকের একটা গল্প আমি আপনাদেরকে বলতে পারি। সৈন্যটি বনের ভেতর যুদ্ধে হেরে পালিয়ে গিয়েছে, তার সকল সাথীরা শহীদ এখন। একমাত্র সেই লুকিয়েছে বনের গহীনে। সে জানে সৈনিকের আপৎকালীন স্বল্প বিস্কুট, শুকনো খাবার ও পানি খুব বেশি দিন বাঁচাবে না তাকে। লুকিয়ে থাকার জন্য দরকার আমিষ ও শর্করা, বিশুদ্ধ পানি। তার যে গোলা বারুদ ও বন্দুক আছে,
তা দিয়ে নিজেকে বাঁচানোর জন্য হরিণ বা পাখি কিছুই শিকার করা যাবে না এখন। খরগোশ, যদি সে খরগোশকেই শিকার করে তবে গুলির শব্দে প্রতিপক্ষের সৈন্য প্রশিক্ষিত কুকুর তাকে খুঁজে বের করবে। অস্ত্র, বারুদ ও বোমা কোনো কোনো সময় আমাদের বাঁচায় না। এই মুহূর্তে বাঁচার আশায় সৈনিকটি বন্দুক ও গোলাবারুদ ফেলে চলে গেছে বনের গহীনে। সভ্যতায় ভার্চুয়াল টু রিয়েলিটি, রাজনৈতিক দৃষ্টিকোণ কিংবা সংলাপ যাই আমরা চর্চা করি, ব্যক্তিক যাপন কিন্তু সব কিছুর ঊর্ধ্বে নয়। এটা হতে পারে কোনো প্রশ্ন কিংবা আমাদের মনের ভেতর একটা প্রশ্ন ছুড়ে দেওয়া। এই মুহূর্তে আমরা প্রায় আয়োজনের শেষের দিকে চলে এসেছি, তবুও শেষ হয়নি। কারণ এই মুহূর্তে আলোচনার জন্য ডেকে নিব কবি, প্রাবন্ধিক, সম্পাদক এবং বুদ্ধিজীবী সাখাওয়াত টিপুকে। যে শেষে বলেন সে হন সভাপতি, ফলে আমার বেশি বলার নাই, কারণ আগের 3 বক্তা সব বলে গিয়েছেন। এই সরল পথ শোনার পর আমার মনে হয়েছে যে সরল অঙ্কের মতো। ছোটবেলায় যখন পরীক্ষা দিয়েছিলাম, শিক্ষকটা বলতো যে সরল অঙ্কটা সবার শেষে করবা। তো ভয়ে শুরুর দিকে সরল অঙ্ক করতাম না, শেষে দিয়ে করতাম। সরল অঙ্ক করার মধ্যে প্রথম বন্ধনী আছে, তারপরে দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, উপরে আবার সরল বন্ধনীও ছিল একটা রেখার মতো। তো এই হচ্ছে জটিল প্রক্রিয়া, খুবই জটিল জিনিস আর কি। মৃদুলের এই বইটার একটা পিছনের একটা কাহিনী বলি। মৃদুলের কাছে আমি একবার লেখা চাই। তো মৃদুল এই বইয়ের কিছু অংশ আমাকে পাঠানোর পর আমি পড়ে দেখলাম যে আমার মনে হলো যে কবিতা হয় নাই সত্যিকার অর্থে প্রথম অংশ পড়ে। তো কারণ আমি পড়ার পর আমার 2 জন লেখকের কথা মনে হলো আর কি। একটা হচ্ছে একটা খুবই 90 দশক খুবই বিখ্যাত হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়ের একটা যৌথ বই, নাম হচ্ছে সুন্দর রহস্যময়। ওই বইটা আমি বহুবার পড়ি ছোটবেলায়। তো মৃদুল যখন এই লেখাটা পাঠায়, আমি আবার বইটা খুঁজলাম বাসায়। আমার ঢাকার বাসায় নাই, সম্ভবত আমি কোনো এক সময় ফেলে দিয়েছি এই বই। তো এই বইটা যখন বের হওয়ার পর, এবার যখন দিল মৃদুল, বইটা পড়লাম, তখন মানে পড়ে ভালোই লাগলো। মনে হলো যে বইটা যে কোনো জায়গা থেকে পড়া যায়। একটা ভালো কবিতার সবচাইতে বড় গুণ হচ্ছে আপনি শেষ থেকেও পড়তে পারেন, শুরু থেকেও পড়তে পারেন, মাঝখান থেকেও পড়তে পারেন, মানে যে কোনো বাক্যাংশ থেকে পড়া যায়, শব্দ থেকে পড়া যায়। এটা হচ্ছে ভালো কবিতার গুণ আর কি। তো মৃদুলের এই প্রশংসাটা করতে হবে, যেহেতু আমি বইটা শুরু করেছিলাম শেষের দিকে। শেষ লাইনটা হচ্ছে মৃদুলের বইয়ের, তুমি যা, তুমি তাই হয়ে উঠবে একদিন। তো মৃদুল যা তাই হয়ে উঠলো। মৃদুলের সম্পর্কে প্রথম অস্বস্তিটা ছিল যে আমাদের দেশে 2 ধরনের কবিতা লেখা হয়। একটা হচ্ছে বাংলা ভাষার কবিতা, বাংলাদেশের কবিতা, আর একটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক কবিতা। কলকাতা কেন্দ্রিক কবিতার একটা চাহিদা আছে এখানে ব্যাপক, বিশেষ করে উৎপল কুমার বসুর অনুরণনে যে পরিমাণ বাংলাদেশে কবিতা লেখা হয়েছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। আমার যে পড়াশোনা, আমার যে জানাশোনা, ফলে মৃদুলের শুরুটা ছিল খানিকটা উৎপল দ্বারা প্রভাবিত, মানে একটা কবিতার পথ ছিল আর কি। তো মৃদুল সেই পথ থেকে একটা সরল পথে এসেছেন, এটা ভালো জায়গা। তো পথ তো সরল হয় না। আমার ছেলে এই মৃদুল বইয়ের ছবি দেখে বললো যে, বাবা লিফটটা তো সরল না, আমরা তো লিফটের দরজা খুলে আবার বের হয়ে আবার বাঁকা হই, কই বইয়ের নাম এই সরল পথ কেন? কোনো পথই তো সরল না, সব পথই তো আঁকা বাঁকা পথে যায়। তো মৃদুলের এই কবিতার সবচেয়ে বড় গুণ হচ্ছে মৃদুল শুরু করেছে নিঃসঙ্গতা দিয়ে এবং শেষে বলেছে তুমি যা তাই হয়ে উঠবে একদিন। একজন নিঃসঙ্গ মানুষ কি হতে পারে, এই বইটাতে তাই আছে। এখন মৃদুলের মধ্যে এখানে কি কি আছে, নানা ধরনের। সে কখনো দেখা গেল যে বিপ্লবকে প্রশংসা করছে, রাষ্ট্রকে গালি দিচ্ছে, আবার মনে হচ্ছে যে রাষ্ট্রই ভালো মৃদুলের এই কবিতার মধ্যে, আবার মনে হয় যে না বিপ্লবটাই ভালো। কখনো মনে হয় যে না আত্মহত্যাটা খুবই খারাপ জিনিস, আবার মনে হয় এত বিষণ্ণ, আত্মহত্যা করাটাই ভালো। ফলে
মৃদুলের যে এই যে একজন মানুষের যে অস্থিতিশীল অবস্থার মধ্যে থাকে, একজন মানুষ যে সময়ের মধ্যে দিয়ে যায়, যে বাস্তবতার মধ্যে দিয়ে যায়, তার যে উত্থান পতন ঘটে, এই বইটার মধ্যে তার একটা মানচিত্র আছে। একজন মানুষের মনোজগৎ নিয়ে কথা আছে, একজন মানুষের বস্তুগত জীবন নিয়ে কথা আছে, একজন মানুষের তার যে পঠন পাঠন, তার যে অভিজ্ঞতার সঙ্গে মৃদুলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলো এই বইতে আছে। কিন্তু এই বইটা আপনি যখন পড়বেন, এই বইটাতে কি আছে আপনি কখনো পূর্ণাঙ্গভাবে বলতে পারবেন না। আপনি অনেকগুলো বিষয়ের আলোচনা করতে পারেন। দীর্ঘ কবিতার এই যে একটা, আমরা জানি কি আমাদের দীর্ঘ কবিতার ইতিহাস হচ্ছে কাহিনী কাব্য। একটা কাহিনী শুরু হয়, হয়তো বিজয় ঘটে অথবা পরাজয় ঘটে, যেটাকে আমরা দীর্ঘ পদাবলী বলি, বাংলা কবিতার যে ধরন আর কি। তো এই ধরন থেকে মৃদুলের এই বইয়ের ধরনটা তেমন নয়। আমার মনে হয়েছে সে অনেক সময় অনেক কিছু দ্বারা আলোড়িত হয়েছে, কখনো আহত হয়েছে, কখনো প্রেমে পড়েছিল, কোনো চিন্তার, কোনো বিষয়বস্তুর, ফলে নানা সময়ের একটা চিন্তার যে একটা সম্মিলন নানা কিছুর, এই সম্মিলনটা এই বইয়ের মধ্যে আছে আর কি। এখন এই যে সুন্দর রহস্যময়, আমার বারবারই এই বইটা আবার পড়ার সময় এই বইটা আবার আমার মনে পড়লো, সুন্দর যে রহস্যময়। রবীন্দ্রনাথকে একবার প্রশ্ন করেছিল, আপনার গুরুজি আপনার অনেক কবিতা তো বুঝে না, তো রবীন্দ্রনাথ বলল কবিতা বুঝার দরকার কি, ফুল দেখলে হ্যাঁ বোঝা যায় এই ফুলের গন্ধ কেমন হবে, গন্ধটাই তো আসল। তো একটা কবিতার বই যখন পড়ি, আমরা যে মৃদুলের বইটা পড়লাম বা পড়বো, যারা ভবিষ্যতে পড়বেন তারা দেখবেন তার মধ্যে নানা ধরনের উল্লম্ফন আছে, এই বইয়ের মধ্যে নানা ধরনের চ্যুতি বিচ্যুতি আছে, নানা ধরনের চিন্তার একটা পরিস্ফুটন আছে। কিন্তু একটা চিন্তা যখন পরিপূর্ণ হয়, বা একটা দীর্ঘ কবিতার মধ্যে চিন্তার যে পরিপূর্ণতা সৃষ্টি করতে পারে, এই বইটার মধ্যে সেটার অভাব আছে। এখন এই অভাবটা আমরা অন্যভাবেও দেখতে পারি। ইয়ান ফসের একটা বিখ্যাত গল্প আছে, এবার যে নোবেল লরিয়েট নোবেল প্রাইজ পেলেন, ওনার গল্পের নাম হচ্ছে পাথরের স্বপ্ন। একটা স্বপ্ন কিভাবে পাথর হয়ে যায়। এই যে একজন লোক যাত্রা করে বাসের মধ্য দিয়ে, সে যাত্রা করতে করতে অনেক কিছু দেখে, তুষারপাত দেখে, তুষার ভাঙন দেখে, তুষারের মধ্যে তার ঠান্ডা লাগে, সে যে ঠান্ডা লাগতে লাগতে অজ্ঞান হয়ে যায়, সে অজ্ঞান হওয়ার পর তার ঠান্ডাটা আর অনুভূত হয় না। এখন আমরা যখন কোনো দীর্ঘ কবিতা পড়বো বা একটা দীর্ঘ একটা পথের দিকে যাব, তখন সেই পথটা আমাদের কাছে কেমন ভাবে ধরা দেবে। এখন মৃদুলের প্রথম বন্ধনে কি নিঃসঙ্গতা, সে বারবারই নিঃসঙ্গতার কথা বলছে। একজন নিঃসঙ্গ মানুষ, সে যে সমাজের মধ্যে বসবাস করে, সে বসবাসের মধ্যে সে যেসব বস্তু চিন্তা নানা কিছু থেকে তার বিচ্যুতি ঘটে, সে বিচ্যুতি থেকে সে রেহাই পেতে চায়, সে যুদ্ধ বিগ্রহ থেকে রেহাই পেতে চায়। তার মনে হয় যে এই যুদ্ধটার যদি একটা পরিসমাপ্তি ঘটতো এবং কিয়ামত হয়ে যেত, তাহলে পৃথিবী হয়তো একদিন মুক্তি পেত, যেখানে হয়তো কোনো একটা নোহের মতো আইডিয়াল সমাজ, যে প্রতিটা প্রাণীর একটা জোড়ার দিয়ে যদি একটা আইডিয়াল দেশ তৈরি করা যায়, সে দেশটা কেমন হতে পারে, সে সমাজটা কেমন হতে পারে, মৃদুলের এই কাব্যগ্রন্থের মধ্যে সেই ইঙ্গিতটা আছে। এখন সেই ইঙ্গিতটা কিভাবে আছে, আবার বলছে তুমি এমন এক প্রকৃতির মধ্যে ঢুকো, তুমি যা তুমি তাই হয়ে ওঠো। অর্থাৎ তোমার যে পারিপার্শ্বিকতা, তোমার যে সমাজ, তোমার যে রাষ্ট্র, তোমার যে চিন্তা, তোমার যে অভিজ্ঞতা তোমাকে যে মানুষ রূপে তৈরি করে, তুমি সেই মানুষ হয়ে ওঠো। মৃদুল কোথাও এখানে সে কি করে না, যেমন একটা জায়গায় আছে সে বুদ্ধিজীবীর প্যান্ট খুললে আর কিছুই থাকে না। এখন বুদ্ধিজীবী লুঙ্গি পরে, পেন্টিটা কি বিদেশ থেকে আনা? মৃদুল এই ধরনের সংশয় আছে। এখন বুদ্ধিটার যদি আমরা যদি বুদ্ধিটাকে একটা কলা ধরি, কলাটাকে যদি শিল্প ধরি, কলার ছোলাটা ছুললাম, কি থাকে? একটা স্বাদ থাকে, ওই স্বাদটা নিয়ে মৃদুল যেতে চায়। এখন এই মৃদুলের যে নানা কিছু যে কালেকটিভ চিন্তা, এই চিন্তাকে সে বলছে সরল পথ। এখন আমরা যদি প্রথম বর্ণনাতে ধরি নিঃসঙ্গতা,
মৃদুল সেই নিঃসঙ্গতাকে সে নানাভাবে উদযাপন করতে চায়। একজন নিঃসঙ্গ মানুষ কি কি উদযাপন করতে পারে তার জীবনে, যে একটা সরল পথে গেল, এই সরল পথটা ঠিক সরল পথ নয়, এমন এক রহস্যময় পথ, প্রত্যেকটা জিনিস তাকে স্পর্শ করতে চায়। রাস্তার ধুলা, প্রেমিকার বিচ্ছেদ, ফাকিং জেনারেশন বলি বা XYZ যা কিছু বলি না কেন, সবকিছু তাকে স্পর্শ করতে চায়। এই স্পর্শ করার ভিতর দিয়ে মৃদুল একটা সরল পথ খোঁজে, যে সরল পথটাকে মৃদুল সে কবিতায় হয়ে ওঠা, সে হয়ে ওঠাটা মৃদুলের সম্মত এই বইতে হয়েছে। আগের বইগুলো সম্পর্কে আমার খানিকটা একটু আপত্তি আছে, এবং এটার আরেকটা আপত্তি আমি একটু করি, মৃদুল ভাষার ক্ষেত্রে যদি আরেকটু কাব্যিক হইতো, তাহলে যে একটা 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 কবিতার মধ্যে যে প্রবন্ধের সঙ্গে যে কবিতার যে একটা দূরত্ব আছে, হ্যাঁ, এই দূরত্বটা মাঝে মধ্যে মনে হয় না এটা কবিতার বই। এখন মাঝে মধ্যে মনে হয় যে না, এটা সর্বোত্তম কবিতার কিছু বাক্য এমন পরিস্ফুট হয়ে ওঠে যে বাক্যটা হয়তো আমাকে নতুন করে ভাবায়, নতুন এক চিন্তার জন্ম দেয় বা নতুন প্রশ্নের জন্ম দেয়। মৃদুল এই ক্ষেত্রে দ্বিতীয় সংস্করণে এটা বিবেচনা করতে পারে। কোন কোন জায়গায় মনে হয়েছে যে ভাষার এই কিছু কিছু ত্রুটিও আছে, এই ত্রুটিগুলো মৃদুল এই বই থেকে আশা করি নিজেকে মুক্ত করবে নাকি, অর্থাৎ বইটাকে মুক্ত করবেন। তো আমি উদাহরণ দিলাম না, উদাহরণ দিলে অনেক বড় হয়ে যাবে। সবটাতে বড় ব্যাপার হচ্ছে এই বইটা পড়ে আমি আনন্দ পেয়েছি এই জন্য, আমরা যে বাস্তবতার মধ্যে থাকি, যে সময়ের ভিতর থাকি, বা আমরা যে অবস্থার মধ্যে থাকি, যে কষ্টগুলো, যে পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের জীবন যাপন বা আমাদের যে সময়, এই সময়ের চিহ্নগুলো এই বইতে আছে, মৃদুলের এই বইতে। ফলে এই বইটা হচ্ছে একটা ভালো কবিতার বই। ভালো কবিতার বই মানে পুরোটাই ভালো এটা বলা যাবে না, কারণ এর মধ্যে যে ভাষার যে কারিগরির দরকার ছিল একটা কবিতা লেখার জন্য, মৃদুলের সেই জায়গাটার খানিকটা খামতি আছে। এবং আমি বলছি যে এই বইটা আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো পৃষ্ঠা থেকে পড়তে পারেন, এই অর্থে এই বইটা হচ্ছে একটা ভালো কবিতার বই। তো মৃদুলের কাছে আমরা আরো ভালো কবিতা আশা করি। আমি বাড়ালাম না, কারণ হচ্ছে এর আগে আমি একটা বক্তৃতা শুনে এসেছি বদরুদ্দিন উমর এবং সিরাজুল ইসলাম চৌধুরীর নাসির মামুনের অনুষ্ঠানে। ফলে আমার মাথা একদম ভারী হয়ে আছে। একটা সিনেমাও দেখেছি আমি ওইখানে নাসির মামুনকে নিয়ে। তো আমাদের এই উদযাপন, একদিকে ফটোগ্রাফি নিয়ে উদযাপন হচ্ছে, একদিকে কবিতা নিয়ে উদযাপন হচ্ছে, এটা একটা ভালো শহরের লক্ষণ। আমরা হয়তো সে ভালো শহরের দিকে যাচ্ছি, এবং আমাদের কথা বলতে হবে। মৃদুল যেভাবে এত বিষয় নিয়ে কথা বলেছেন, আমার খুবই ভালো লেগেছে যে অনেক বিষয়, একটা দীর্ঘ কবিতার যেসব বিষয় টাচ করার প্রয়োজন যে সময়ের মধ্যে, মৃদুলের বইটাতে সেই সব বিষয়বস্তু আছে। কিন্তু আমার খানিকটা একটু মানে অস্বস্তি আছে এই বইটা নিয়ে, সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে মৃদুল আর একটু যত্নশীল হতে পারতেন। তো মৃদুলকে ধন্যবাদ জানাই। মৃদুলের এই বই সবাই পড়বেন, আমিও পড়েছি, নিশ্চয় আমার সন্তানরাও একদিন পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম অন্যরাও পড়বে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাখাওয়াত টিপুকে তার এত সুন্দর আলোচনার জন্য। আসলে সময় প্রায় ফুরিয়ে এসেছে, তবুও খানিকটা সময় আমাদের হাতে আছে। বছরের পর বছর নিশ্চুপ বসে জানালার বাইরে শিউলি গাছটির বেড়ে ওঠা দেখি। দুজন বন্ধুই কবরের পাশে বসে দুঃখ করার জন্য যথেষ্ট। জীবনে খুব বেশি হাহাকারের কী বা আছে আর। শেষ করব, তবুও তার আগে বলতে চাই যে দুজন বন্ধুর কথা বলেছে বইয়ের শেষে, যে কবরের পাশে যদি দুজন বন্ধু বসে হাহাকার করে কিংবা বন্ধুকে স্মরণ করে, আমার কাছে আজকের এই বিশ্ব সাহিত্যের অডিটোরিয়ামে এত এত বন্ধু, এত গুণীজন আলোকিত করেছে আজকের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে বৈভবের পাপিয়া আপাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বুক সাইনিং ইভেন্ট আয়োজন করবার জন্য। আমি চাই আমার এই যে দর্শক সারিতে যারা আছেন, কবি বন্ধু বলি কিংবা পাঠক বলি অথবা যারা গুণীজন আছে, কেউ যদি কিছু বলতে চায় আজকের এই বইটিকে নিয়ে, আমার মনে হয় যে বলতেই পারে।
কারো যদি কোনো কথা থাকে চলে আসতে পারেন মঞ্চে, কিংবা যে এখানে আসনে আছে সেখান থেকেও বলতে পারেন। কারো কি কিছু বলার আছে? আমার মনে হয় কাজল শাহনাজ ভাই কিছু বলবে। হ্যাঁ, অবশ্যই। মানে কবিতার বিষয়ে এই জন্য আমি খুব আগ্রহী কিছু বলতে। আর মৃদুল মাহবুবকে আমি অনেক দিন থেকে চিনি এবং ওর কবিতার যে আবেগ দেখেছি এটা আমাকে খুব টাচ করেছে, যে একটা মানুষ সব কিছু মধ্যে দিয়ে যেতে যেতে ম্যানেজমেন্ট, আইটি, এটা সেটা অনেক কিছু আমি ওর জানি পরিচয়, তো এগুলির ভিতর দিয়ে কেন কবিতার দিকে যাবে, মানে কবিতা নিয়ে কেন এত পড়ে থাকবে। তো ওর এই পড়ে থাকাটা এটা আমার কাছে একটা বিস্ময়কর। যদিও মানে দীর্ঘ কবিতা নিয়ে আমরা নানান রকম ভাবি নানান সময়, এই যে এখানে রাইসু আছে, একবার ও মানে দীর্ঘ কবিতা নিয়ে নানা রকম কথা বললো, মানে আমিও তখন চিন্তা করছিলাম, প্রায় 300 লাইনের মতো লিখতে গিয়ে ভাবলাম যে কী নিয়ে লেখা যায়। তো তখন আমার বিষয় এক রং মিস্ত্রি, আমার বাসায় তখন রং করছিল, তো আমি রং মিস্ত্রিকে নিয়ে চিন্তা করলাম লিখছি। তো ও সেই সুদূর গাজীপুর থেকে আসতো, কীভাবে আসতো, এটা করলো সেটা করলো। তো দীর্ঘ কবিতার জন্য যে টিপু যেটা বললো যে আমাদের একটা ঐতিহ্য, মানে এটা সব পৃথিবীর বোধহয় সব জায়গাতেই একটা গাথা, একটা স্টোরি, এটা একটা খুব জরুরি। আজকের এই বইটার আলোচনায় মানে গদ্য শিল্পীদের উপস্থিতি ছিল বেশি কবিদের চেয়ে। আমার মনে হয় যে এর দীর্ঘ কবিত্বের যে ব্যাপারটা, এটাকে বোধহয় প্রচণ্ডভাবে মানে সবাই প্রমোট করতে চাইছে, যে এটার পেছনে আসলে কবিতার চেয়ে মানে ওই দীর্ঘ মানে গাথার ব্যাপারটা ছিল। কিন্তু যেটা বোঝা যাচ্ছে, আমি বইটা আসলে পুরোটা মানে কি আমি চেহারাটা দেখছি কিন্তু আমি ভিতরে ঢুকি নাই। তো আমার মনে হয় যে এখানে দীর্ঘ কবিত্বের অনেক কিছু মানে দেখার ব্যাপার আছে। তো মৃদুল স্মার্ট, ও এই তার সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই অনেক কিছু থাকছে বিভিন্নভাবে। তো কবিতার মধ্যে কবিত্ব থাকতে হবে, তো এটা স্বাভাবিক, কিন্তু কিভাবে থাকবে, মানে আমি যে এই রুমটাতে ঢোকার পরে আমি দেখছি যে এই মানে আমাদের মানে পছন্দের বিখ্যাত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভিতরে দেয়ালে কাঠের প্যানেলে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই যে ইঞ্চিগুলি লেখা, আমি এটা কোনোভাবেই আমি বুঝতে পারলাম না যে এইটা কি। তো এটার ভিতরে একটা কবিত্বের ব্যাপার নিশ্চয় আছে, হ্যাঁ, সাহিত্য অবশ্যই আছে, এবং এটাকে কেউ মুছে নাই। তো আসলে মানে আমরা তো ভিতর দিয়ে যাচ্ছি, এই নগরের ভিতর দিয়ে যাচ্ছি, টাইম পাস করছি, প্রতিদিনই আমাদের ভিতরে কিছু না কিছু যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে। তো এটা মানে আমার মনে হয় যে দীর্ঘ কবিতা এটাই মানে এর ভিতরে অত চিন্তা ভাবনা, অরিন যেভাবে মানে এত গভীর কবিতা, মানে ভীষণ, এটা এত কিছু ভাবা যায়। আমার কিছু আশ্চর্য লাগে যে কবিতা নিয়ে এত কথা মানুষ বলতে পারে, এত ভাবতে পারে। যাই হোক, মানে আমরা বিভিন্নভাবে জিনিসগুলিতে মানে মানে কবিতা নিয়ে আমরা কথা বলছি, একসাথে বসে আছি 2 ঘন্টা ধরে, মারাত্মক। এটা আমার কাছে খুবই আনন্দজনক একটা সন্ধ্যা। আমি সবাইকে খুবই ধন্যবাদ জানাবো যে এটাতে আপনারা সবাই মানে চুপচাপ সময় কাটালেন, উপভোগ করলেন, এবং কবিকে সবাই আমরা রিড করলাম, এটা দারুণ। কবিকে মৃদুল মাহবুবকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, অবশ্যই। কবির কাছে আসলে আমি তো অনেক কিছুই জানতে চাই। আপনারা কি কোনো প্রশ্ন করবেন কবিকে, যে তার কাছে কিছু জানতে চান কিনা? ও, সেই গল্পগুলো, তার শৈশব কৈশোর, ও মরে যাবার গল্প। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকের এই সরল পথের যিনি একদম আজকে আমাদের কেন্দ্রবিন্দু, যাকে আমরা মধ্যমণি বলবো, মৃদুল মাহবুবকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই, এবং সেই সাথে জানতে চাই তার সেই গল্পগুলো যেগুলো
আসলে আমরা অনেকেই জানি না। মৃত্যুর মুখোমুখি তার অনুভূতি কিংবা কিভাবে সে এই কবিতার সাথে জড়িয়ে গেছে সেই ভাবনাগুলো, এবং সেই সাথে এখানে এত গুণী মানুষ এসেছেন, বন্ধুরা এসেছেন, তাদেরকে যদি কিছু বলবার থাকে। মৃদুল মাহবুব। যাই হোক, প্রথমে যারা দর্শক আসছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অনেক দূর থেকে আসছে, সব থেকে দূর থেকে বোধহয় তালাশ আসছে, যেটা দেখলাম। তালাশ সব থেকে দূরবর্তী মানুষ এবং দূর থেকে কাছে আসছে। হয়তো কারো বাসা একবারই পরে হতে পারে। মানে সব থেকে ধৈর্যশীল মানুষ আসলে সামনেই বসে আছে, কারণ এইখানে আসলে সবাই সবসময় বলতে চায়, অনেক লোক অনেক কিছু, আসলে শোনার সময় আমাদের অনেক কমে গিয়েছে। এছাড়া তারপরে ধন্যবাদ আমি দিব যারা আলোচনা করছে, এবং খুব ভালো আলোচনা করছে, যেগুলো হয়তো লেখার সময় আমিও দেখি নাই, তারা সেগুলো দেখতে পারছে। এটাই আর্টের ইন্টারপ্রিটেশন, এইভাবেই হয়, আর্টগুলো এইভাবে বেঁচে থাকে, যে আসলে যেভাবে যে না বুঝে যা লেখছে সেটাই হয়তো পরবর্তী লোকজন ইন্টারপ্রিট করে। আবার বিজ্ঞানের ক্ষেত্রে যেমন একটা বিজ্ঞান নষ্ট হয়ে যায় পরবর্তী প্রমাণের পরে, ওটার ভ্যালিডিটি থাকে না, কিন্তু আর্ট আজ থেকে 5000 বছর আগে যেটা লেখা হয়েছে এটা এখনো ভ্যালিড, কারণ এটার নানা সময় নানাভাবে ইন্টারপ্রিটেশনগুলো করা সম্ভব। সেই ইন্টারপ্রিটেশনগুলো করছে, সেটা আমার ভালো লাগছে খুব, যেটা হয়তো আমি অনেক কিছু ভাবি নাই বা আমি নিজে দেখার সুযোগ পেলাম বোঝার জন্য। সেই জন্য তাদেরকেও আমি প্রচণ্ড ধন্যবাদ জানাই। আর আমিও শুনলাম, আমার নিজেকেও আসলে আমি ভালোবাসা জানাই। এত